Assalamu alaikum everyone. Welcome to our lecture 4 of Classics in Translation ENG 4224. আজকে আমাদের 4 নম্বর লেকচার অফিশিয়ালি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ার হচ্ছে, আই হোপ। আজকের আমাদের গোটা আলোচনার শিরোনাম পেট্রোক্লাস অ্যান্ড অ্যাকিলিস। আজকে আমরা এই দুইটা ক্যারেক্টারকে ফিল করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অলরেডি তাদের সম্পর্কে কিছু ধারণা আমাদের আছে, অ্যাকিলিস সম্পর্কে কিছু ধারণা আমরা লেকচার 2 তে পেয়েছি। লেকচার 2 তে পেট্রোক্লাস সম্পর্কেও আমরা জানি কিছু, যে পেট্রোক্লাস অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় মানুষ। অ্যাকিলিস যদি কারো কথা মেনে থাকে, শুনে থাকে, সেটা হচ্ছে পেট্রোক্লাস। আর অ্যাকিলিস হচ্ছে গ্রিক আর্মির সবচেয়ে শক্তিশালী, বলা হয় গ্রিক মিথোলজি, ইন এন্টায়ার গ্রিক মিথোলজি অ্যাকিলিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, এবং ইলিয়াডের সবচেয়ে স্ট্রংগেস্ট ওয়ারিয়ার, সবচেয়ে স্ট্রংগেস্ট সোলজার অ্যাকিলিস। পেট্রোক্লাস এন্ড অ্যাকিলিস, এই দুইজনকে নিয়ে আজকে আমাদের যাবতীয় আলোচনা। এই দুজনকে আমরা আজকে ফিল করার চেষ্টা করব, কাহিনী পড়বো, কাহিনী পড়ে ক্যারেক্টার গুলোকে বোঝার চেষ্টা করব। একই সাথে আমাদের সেই যে 3টা ব্রড কোয়েশ্চেন, we will try to evaluate Homer's Iliad as a classic, we will try to appreciate Homer's art of characterization, and finally we will try to find out, we will try to discern, আমরা বের করার চেষ্টা করব the theme of war. এই পেট্রোক্লাস এবং অ্যাকিলিস, এই দুইটা ক্যারেক্টারের ডায়ালগ অ্যানালিসিস থেকে আমরা ক্যারেক্টার অ্যানালিসিসে যাব, এবং যেতে যেতে আমরা এখানে ইউনিভার্সাল বেসিক হিউম্যান ইমোশন গুলো খুঁজে বের করার চেষ্টা করব, হিউম্যান রিলেশনশিপ খুঁজে বের করার চেষ্টা করবো, এই দুইজনের মধ্যে রিলেশনশিপটা কি, এবং দ্য পিকচার অফ ব্রড পিকচার অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের ছবি কোথায় পাচ্ছি আমরা। ক্যারেক্টারাইজেশনে আমরা এই দুইটা ক্যারেক্টারের জরুরি কতটুকু, এই ক্যারেক্টার গুলো কিভাবে হোমার আমাদের সামনে প্রেজেন্ট করছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব, অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করব। এবং আলটিমেটলি একই সাথে এদের যে যুদ্ধ সম্পর্কে দৃষ্টিভঙ্গি, their theme of war, the definition of war from the perspective of Patroclus and Achilles, এটা আমরা বোঝার চেষ্টা করব। এটা বুঝতে গিয়ে আমরা আমাদের বইয়ের এপিকের যে বুকগুলো, যে চ্যাপ্টারগুলো আমরা আজকে ফোকাস করব, তা হচ্ছে বুক 11 and 16, 11 নম্বর, 16 নম্বর। গত ক্লাসে আমরা ফোকাস করেছিলাম বুক 6, তার আগের ক্লাসে আমরা ফোকাস করেছিলাম বুক 1। এই চ্যাপ্টারগুলো অন্তত আপনাদেরকে ইন ডিটেইল পড়তে হবে, একদম ডিটেইলে। অন্য চ্যাপ্টারগুলো আপনারা যা সামারি যদি পড়েন, ঠিক আছে, ওটা মানা যাবে, কিন্তু এই চ্যাপ্টার গুলো আপনাদেরকে ডিটেইলে যেতে হবে। অন্তত যে পার্টগুলো আমরা পড়ছি ওই পার্টগুলো ডিটেইলে যেতে হবে। ওকে, লেটস প্রসিড। অন্যরা আসতে আসতে আমরা কিছু ওয়ার্মিং আপ করি। সিচুয়েশন সোফা, এখন পর্যন্ত আমাদের সিচুয়েশনটা কি? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ট্রোজান সাইডকে। আমরা হেক্টর অ্যাজ আ সান, হেক্টর অ্যাজ আ ব্রাদার, হেক্টর অ্যাজ আ হাজব্যান্ড, হেক্টর অ্যাজ আ ফাদার, হেক্টর আলটিমেটলি অ্যাজ এ হিউম্যান বিং, একই সাথে হেক্টর অ্যাজ এ সোলজার। হেক্টর সম্পর্কে আমরা কিন্তু একটা বড় আলোচনা পেয়েছি। হেক্টর, তার মধ্যে আমরা ক্লাসিক এলিমেন্ট গুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। হোমার, হেক্টর, হেকাবি, প্যারিস, হেলেন, অ্যান্ড্রোম্যাকি, এই ক্যারেক্টার গুলোর মধ্যে কিভাবে ক্যারেক্টারাইজেশন ইউজ করেছেন, এই ক্যারেক্টার গুলো কিভাবে উনি ডিজাইন করেছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। এবং যুদ্ধের ছবি, এদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যুদ্ধটাকে বোঝার চেষ্টা করেছি। তার আগে লেকচারে, লেকচার 2 তে আমরা ডিটেইল আলোচনা করেছি বুক 1, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এ আমাদের ফোকাস কি ছিল? এটা ছিল গ্রিক সাইডের গল্প। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্লাইড। সিচুয়েশন সো ফার, অ্যাগামেমনন অ্যাকিলিস হিউজ কোয়ারেল। আমাদের গল্পই শুরু হচ্ছে অ্যাগামেমননের সাথে অ্যাকিলিস বিশাল ঝগড়া, ভয়ঙ্কর ঝগড়া। ঝগড়ার কারণ আমরা জানি,
অ্যাগামেমনন বাধ্য হয়ে তার ওয়ার প্রাইস ছেড়ে দিচ্ছে, তার বয়সে ক্ষতিপূরণ নিয়ে নিচ্ছে অ্যাকিলিসের ওয়ার প্রাইস। অ্যাকিলিসের ওয়ার প্রাইস ওর কাছে ওর জীবনের থেকেও বেশি মূল্যবান এবং সম্মানজনক। অ্যাকিলিসের কাছ থেকে ওয়ার প্রাইস চলে যাওয়া মানে ওর মৃত্যুর থেকেও বেশি কষ্টকর, অপমানজনক। অ্যাকিলিস মনের দুঃখে অভিমানে যুদ্ধ ছেড়ে চলে গেল, মায়ের কাছে গিয়ে বলল, মা, জিউসের কাছে গিয়ে বলো আমি ছাড়া যেন ওরা শুধু হারে, আমাকে ছাড়া ওরা যেন কোনোভাবেই না। অ্যাকিলিসের সেই অভিমানের মূল্য দেবে হচ্ছে গ্রিকরা। অ্যাগামেমনন অ্যাকিলিসকে ইনসাল্ট করেছিল। অ্যাগামেমনন বলেছিল, অ্যাকিলিস, তুমি যদি বড় যোদ্ধা হও, if you think you are a great warrior, this is not your credit. এখানে তোমার কোনো ক্রেডিট নাই। ইউ আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য গডস এন্ড গডেস তোমাকে তৈরি করেছে, তুমি এইভাবেই জন্ম নিয়েছো, এখানে তোমার নিজস্ব কোনো ক্রেডিট নাই। অ্যাকিলিস মনের দুঃখে যুদ্ধ ছেড়ে ছেড়ে চলে গেল। অ্যাকিলিস তারপর তার মাকে গিয়ে রিকোয়েস্ট করলো টু কনভিন্স জিউস কি উইদাউট অ্যাকিলিস the Achaean army will suffer great losses, they will never win. অ্যাকিলিস যতক্ষণ না পর্যন্ত গ্রিকদের দলে যোগ না দিচ্ছে, গ্রিকরা শুধু হারবে আর হারবে। জিউস বাধ্য হয়ে থেটিসকে প্রমিস দিল, ওকে। জিউস বলল, ওকে, আই এম গিভিং ইউ প্রমিস দ্যাট তোমার ছেলের সম্মান ফেরত আসবে। এইটাই হচ্ছে জিউসের উইল অফ জিউস, যেটা আমরা প্রথম ক্লাসে গুরুত্ব দিয়েছিলাম। হোয়াট ওয়াজ উইল অফ জিউস? দিস ইজ দ্য উইল অফ জিউস। উইল অফ জিউস কি? উইল অফ জিউস হচ্ছে অ্যাকিলিস তার সম্মান ফেরত পাবে, কিন্তু সম্মান ফেরত পেতে গিয়ে কি হয়ে যাবে? অ্যাকিলিস তার জীবনটা হারাবে। অ্যাকিলিস জীবন হারালে সুবিধা কি? অ্যাকিলিস জীবন হারালে সুবিধা হচ্ছে, দেয়ার ওয়াজ এ প্রফেসি, অ্যাকিলিস যদি বেঁচে থাকে একসময় অ্যাকিলিস এত পাওয়ারফুল হয়ে যাবে যে জিউসকে সে চ্যালেঞ্জ করে বসবে এবং জিউস মেবি হেরে যাবে। এরকম একটা প্রফেসি ছিল। এই জন্য জিউস পরিস্থিতিটাকে এমন ভাবে ট্যাকল দিচ্ছে যাতে অ্যাকিলিস বেশি দিন না বাঁচে, যাতে জিউসের ডমিনেন্স অনেক বেশি দিন থাকে। এটাও একটা ভার্সন। জিউস থেটিসকে প্রমিস করলো, সে এক ঢিলে দুই পাখি মারছে। একদিক থেকে অ্যাকিলিসের ইচ্ছা পূরণ হচ্ছে, আরেক দিক থেকে অ্যাকিলিস ওর সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে না, কারণ অ্যাকিলিস খুব দ্রুতই মৃত্যুবরণ করবে। অ্যাকিলিস উইল ডাই সুন। জিউস তারপর থেটিসকে যখনই সে মানে প্রমিস করলো, তারপর সে কি করলো? তারপর হি অর্ডার্ড আদার গডস এন্ড গডেসেস নট টু ইন্টারফেয়ার। জিউস অন্য গডস এন্ড গডেসদের বললো, এই যে এখন থেকে গ্রিক ট্রোজানদের যুদ্ধে কোনো গডস এন্ড গডেস ইন্টারফেয়ার করতে পারে, ওরা মারামারি কাটাকাটি করে মরে ধ্বংস হয়ে যাক, আমরা হাত দেব না। জিউস সবাইকে সাবধান করে দিল যে নোবডি উইল ইন্টারফেয়ার, আমি বলা না পর্যন্ত কেউ এই যুদ্ধে ইন্টারফেয়ার করবে না। জিউস হেল্প দ্য ট্রোজান আর্মি টু গেট এন আপার হ্যান্ড। জিউস ট্রোজানদেরকে একটু সাহায্য করতে লাগলেন, অল্প একটু সাহায্য করতে লাগলেন, যাতে ট্রোজানরা জিততে থাকে, যতক্ষণ না পর্যন্ত until Achilles returns to Greek side they will suffer losses. ট্রোজানরা জিততে থাকবে যতক্ষণ না পর্যন্ত অ্যাকিলিস গ্রিক আর্মিতে ফেরত আসবে। এরপর সিচুয়েশন এমন হয়ে গেল যে আমরা তো চ্যাপ্টার 6 পর্যন্ত দেখেছিলাম, 7, 8, 9, 10 7, 8, 9, 10 আর 10 এর শুরুতে এই 5টা চ্যাপ্টার জুড়ে আমরা দেখব গ্রিকরা সাফার করছে, ট্রোজানরা এগিয়ে আসছে, গ্রিকরা পিছিয়ে যাচ্ছে, ট্রোজানরা আক্রমণ করছে, গ্রিকরা ইনজিউর্ড। এমনই সিরিয়াস অবস্থা যে মোস্ট অফ দ্য গ্রিক হিরোস আর উইন্ডেড। বেশিরভাগ গ্রিক হিরো যারা, তারা হচ্ছে সিরিয়াসলি ইনজিউর্ড। আমরা সেই ডিটেলটা একটু পরে দেখতে পাচ্ছি। অ্যাগামেমননস আর্মি ইজ ইন গ্রেভ ডেঞ্জার, মানে অ্যাকিলিসের ইচ্ছাই পূরণ হচ্ছে, জিউস তার প্রমিস রক্ষা করছে। জিউসের প্রমিস রক্ষা করতে গিয়ে গ্রিক আর্মির 12টা বেজে যাচ্ছে। অ্যাগামেমননস আর্মি ইজ ইন আ গ্রেভ ডেঞ্জার। অ্যাগামেমননের পুরো আর্মি একদম সিরিয়াস শোচনীয় অবস্থার মধ্যে আছে। এখন আমরা বুক 11-এ চলে যাই। এখন আমরা মূল আলোচনা শুরু করে দিই। বুক 11, অ্যাকিলিস টেকস নোটিস। অ্যাকিলিস তো এতক্ষণ দূরে বসে শুধু ঘটনা দেখছিল। অ্যাকিলিস কি দেখছে? আমরা বুক 11 লাইন নাম্বার 599 থেকে আমাদের আলোচনা শুরু। 599।
কেন 599 থেকে আমাদের কাহিনী শুরু? কারণ তার আগের যে ঘটনা এখানে অ্যানালিসিস না করলেও আমাদের ক্ষতি হবে না, কিন্তু আমরা যদি 599 থেকে আলোচনা না করি তাহলে আমাদের কিন্তু মূল আলোচনার ক্ষতি হয়ে যাবে। আমাদের মূল টপিকের গুরুত্বের উপর ভিত্তি করে আমরা অংশগুলো বাছাই করেছি। লাইন নাম্বার 599 থেকে কি হচ্ছে আমরা দেখি। অ্যাকিলিস দেখলো নেস্টার কনভিং ম্যাকায়ান ফ্রম দ্য ফিল্ড। নেস্টার সম্পর্কে আমরা জানি, নেস্টার হচ্ছে গ্রিক আর্মির সবচেয়ে বয়স্ক, সবচেয়ে এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বুদ্ধিমান অ্যাগামেমননের সবচেয়ে কাছের উপদেষ্টা এবং দ্য ওল্ডেস্ট। যত গ্রিক কমান্ডার আছে নেস্টার হচ্ছে সবচেয়ে বয়স্ক। নেস্টার এই বুড়ো মানুষটা সে ঘাড়ে করে কাকে যেন নিয়ে যাচ্ছে। কাকে নিয়ে যাচ্ছে? ম্যাকায়ন। ম্যাকায়নকে, এই ম্যাকায়ন হচ্ছে ডক্টরস। তখনকার সময় যে ডক্টররা ছিল, ডক্টর যদিও আমরা বলছি ডক্টর টার্মে, সে হচ্ছে ভেষজ চিকিৎসক আর কি। হাত কেটে টেটে গেলে, আহত হলে ওরা আর কি সেবা শুশ্রূষা করে। ম্যাকায়ন হচ্ছে চিফ ডক্টর, গ্রিক আর্মির চিফ ডক্টর হচ্ছে ম্যাকায়ন। সেই ম্যাকায়নকে কাঁধে করে নেস্টার নিয়ে যাচ্ছে ফ্রম দ্য ব্যাটলফিল্ড। যখনই মানে এটা দেখার পর অ্যাকিলিস একটু মানে ঘাবড়ে গেল যে ঘটনা কি। ম্যাকায়নের তো ইনজুর্ড হওয়ার কথা না, ম্যাকায়নই হচ্ছে সব ইনজুর্ডদের সেবা করবে। সেই ম্যাকায়ন যদি আহত হয়ে যায় তাহলে সবাইকে সেবা শুশ্রূষা করবে কে? ওকেই বা সেবা করবে কে? সিরিয়াস অবস্থা। এটা দেখার পর সে পেট্রোক্লাসকে পাঠালো যে পেট্রোক্লাস মাই ডিয়ার ফ্রেন্ড, গো গো অ্যান্ড গেট ইনফরমেশন। দেখো তো কি অবস্থা, নেস্টার কেন ম্যাকায়নকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি সৈন্য কি আর কেউ নাই যুদ্ধ করার মতো? ম্যাকায়নকে শেষ পর্যন্ত যুদ্ধ করতে যাইতে হলো। পেট্রোক্লাস খালো, যাও তো খোঁজ খবর নিয়ে আসো। এরপর পেট্রোক্লাসকে পেয়ে নেস্টর তো একটা সুযোগ হাতে পাইলো যে কোনোভাবে যদি পেট্রোক্লাসকে ব্রেইন ওয়াশ করানো যায়, পেট্রোক্লাসকে যদি কোনো কারণে রাজি করানো যায় কোনোভাবে, তখন পেট্রোক্লাস অ্যাকিলিসকে রাজি করাবে। মানে কান টানলে যেমন মাথা আসে, পেট্রোক্লাসকে টানলে অ্যাকিলিস আসবে। নেস্টর তো সেই সুযোগ ছাড়বে না। নেস্টর সেই সুযোগ পেয়ে, নেস্টরকে আমরা জানি নেস্টর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কানিং কমান্ডার্স অফ অ্যাগামেমননস আর্মি। নেস্টর তখন পেট্রোক্লাসকে খুব কাকুতি মিনতি করলো টু গেট পারমিশন। তুমি মানে এই কি পারমিশনটা, এটা আমরা একটু পরেই দেখবো, যে একটা পারমিশন পেট্রোক্লাসকে নিতে রাজি করালো, টু রিটার্ন টু দ্য ফাইটিং হিমসেলফ। বলছে পেট্রোক্লাস অ্যাকিলিসের রূপ ধরে যুদ্ধে ফিরবে। এই ব্যাপারটা তার মাথায় ঢুকিয়ে দিল কে? নেস্টর। নেস্টর জাস্ট advised Patroclus to get permission to return to the fighting himself in Achilles' armor. নেস্টর তখন পেট্রোক্লাসকে বুদ্ধি দিল যে যাও, তোমাকে আর কিছু করার দরকার নেই, তুমি শুধু অ্যাকিলিস থেকে ওর যুদ্ধের পোশাকটা তুমি ধার নাও, তারপর তুমি হবে অ্যাকিলিস। তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে তুমি শুধু দাঁড়াবা। অ্যাকিলিস জাস্ট দাঁড়ালেই সামনে হাজার হাজার যারা আছে সৈন্য ট্রোজান তারা সবাই দৌড়ে পালাবে, কারণ অ্যাকিলিসের সামনে দাঁড়ানোর মতো হিম্মত কারো নাই। এইটা বলে নেস্টার পেট্রোক্লাসের ব্রেনটা ওয়াশ করে দিল, একদম হোয়াইট ওয়াশ করে ওকে জাস্ট কনভিন্স করে ফেললো। পেট্রোক্লাস বললো হ্যাঁ ঠিক আছে, এটা যদি করলে আমাদের আর্মির উপকার হয় আমি করব। এই এই যে এই এই 599 থেকে 803, 599 to 803 এর মধ্যে হচ্ছে আমাদের ঘটনার যে মোড় পাল্টে যায়, একটা প্ল্যান এখানে হচ্ছে। এরপর লাইন নাম্বার 804 to 48, এই লাইনে কি হচ্ছে? পেট্রোক্লাস হেল্পস দ্য উইন্ডেড ইউরোপিলাস। পেট্রোক্লাস তখন ওর মধ্যে যে মানবিকতা, পেট্রোক্লাস ওর মধ্যে যে হিউম্যানিটি, এটা আমরা দেখতে পাই। পেট্রোক্লাস যখন একজন সাধারণ সৈনিক, ওয়ান অফ দ্য মাইনর কমান্ডার্স ইন গ্রিক আর্মি, ইউরিপিলাসকে যখন সে শুশ্রূষা করে। দেখেন আপনাদের এই স্লাইডে পাশে একটা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখতে পাচ্ছেন? ছবিটা দেখেন, আমাদের দয়ালু পেট্রোক্লাস সে সেবা করছে, সে ওই ব্যান্ডেজ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন? জি স্যার।
Yes, sir. ওকে, এবার আমরা আমাদের লাইন ওয়াইজ সামারি তো হয়ে গেল, এখন আমরা চলে যাই আমাদের মূল টেক্সটে। লেটস লুক অ্যাট দ্য মেইন টেক্সট। নেস্টার কিভাবে পেট্রোক্লাসের ব্রেইন ওয়াশ করে দিচ্ছে, নেস্টার কিভাবে পেট্রোক্লাসের মাথায় এই আইডিয়াটা ঢুকিয়ে দিচ্ছে, এটা আমরা এখান থেকে জানতে পারছি। নেস্টার কনভিন্সেস পেট্রোক্লাস, a friend's advice is often the most effective। আমাদের মেইন টেক্সট শুরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের একদম মূল টেক্সট, ইভিরিউ এর যে বইটা সেটা থেকে কিন্তু হুবহু তুলে নেয়া। দিস ইজ ট্রান্সলেটেড বাই ইভিরিউ। A friend's advice is often the most effective। বন্ধুর উপদেশ হচ্ছে সবসময় সবচেয়ে বেশি কাজে লাগে। But if he is privately deterred by some prophecy, some words from Zeus that his lady mother has told him। এখানে ঘুরে বলছে যে, ডিয়ার পেট্রোক্লাস, তুমি একমাত্র পারো তোমার বন্ধুকে সদুপদেশ দিতে, তোমার কথাই একমাত্র অ্যাকিলিস শুনবে। প্লিজ, আমি যা বলছি শোনো, তুমি এই উপদেশটাই তুমি অ্যাকিলিসকে দেবে। অ্যাকিলিস যুদ্ধ করছে না, নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। জিউস মনে হয় তার মাকে দিয়ে ওকে কোনো গোপন নির্দেশনা পাঠিয়েছে, এই জন্য হয়তো সে কোনো কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে বিরত আছে। বাট ও যেহেতু যুদ্ধ করতে পারছে না, যেহেতু অ্যাকিলিস যুদ্ধ করতে পারছে না, লেট হিম অ্যাট লিস্ট অ্যালাউ ইউ টু টেক দ্য ফিল্ড। ও যেহেতু যুদ্ধ করতে একদমই পারছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি ওর হয়ে তোমাদের বাহিনীটা নিয়ে আমাদেরকে একটু হেল্প করো। লেট হিম অ্যাট লিস্ট অ্যালাউ ইউ টু টেক দ্য ফিল্ড উইথ মার্মিডেন কন্টিনজেন্ট অ্যাট ইউর ব্যাক। আমরা একদম, আমাদের অবস্থা একদম কেরোসিন, আমরা একদম কাহিল অবস্থায় আছি, আমাদের যত বড় বড় সোলজার তারা সবাই ইনজিওর্ড হয়ে পড়ে আছে। তুমি শুধু অ্যাকিলিসের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাদের গ্রুপটাকে নিয়ে আমাদেরকে একটু হেল্প করো। মার্মিডেন গ্রুপটাই হচ্ছে একমাত্র এখন পর্যন্ত আনইনজুর্ড, ফ্রেশ আছে। এই মার্মিডেন যদি আমাদের বাঁচায় তাহলে কিন্তু আমরা বেঁচে যাই। লেট হিম গিভ ইউ হিজ ওন ফাইন আর্মার টু ফাইট ইন। তুমি ওর কাছ থেকে ওর যে যুদ্ধের পোশাক, আর্মার, ঢাল তলোয়ার, শিরস্ত্রাণ, বর্ম সবকিছু ধার নাও, ওর যুদ্ধের পোশাকটা তুমি ধার নাও। ইউ উইল ইম্পারসনেট হিম। তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধে যাও। কেন? সো দ্যাট দ্য ট্রোজানস, যাতে যাতে ট্রোজানরা টেক ইউ ফর হিম, যাতে ট্রোজানরা তোমাকে দেখে মনে করে আরে অ্যাকিলিস চলে আসছে। একবার যদি ওদের মাথায় এই ভয়টা ঢুকে যায়, তাহলে ওরা সবাই একদম যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে সবাই। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, ইউ উইল হ্যাভ টু ইম্পারসনেট অ্যাকিলিস। তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে শুধু দাঁড়াবে, তোমার সাথে শুধু মার্মিডিন গ্রুপ থাকবে তোমার পিছনে, সো দ্যাট দ্য ট্রোজানস টেক ইউ ফর হিম এন্ড ব্রেক অফ দ্য ব্যাটল। তোমাকে দেখা মাত্র ওরা সবাই পালিয়ে যাবে। That would give our weary troops some breathing space. There is little enough respite in war. আমাদের অবস্থা খুবই কাহিল, একমাত্র তুমি পারো আমাদেরকে একটু স্বস্তি দিতে। তুমি জাস্ট অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে দাঁড়াও, তোমাকে দেখা মাত্র ওরা সবাই পালিয়ে যাবে। এই সুযোগে আমরা আমাদের যারা ইনজুর্ড সৈন্য আছে তাদেরকে নিয়ে একটু সেফলি পিছনে ফিরে আসবো। এইটুকু, মানে এইভাবে খুব কাকুতি মিনতি করে নেস্টারের মতো একজন বয়স্ক মানুষ, পেট্রোক্লাসের মতো একজন ভদ্র ছেলেকে খুব কাকুতি মিনতি করছে। দ্য ট্রোজানস হ্যাভ ফট টু দ্য পয়েন্ট অফ এক্সস্টন। বলছে যে ট্রোজানরাও যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমরা তো একেবারে আহত, আমরা তো একদম মাটিতে পড়ে আছি, কিন্তু ট্রোজানরাও ক্লান্ত। অ্যান্ড ইউ বিং ফ্রেশ, কিন্তু তুমি এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে নামনি, আজকে ইউ আর ফ্রেশ, তুমি এখনো এনার্জেটিক আছো। ইউ মাইট ওয়েল ড্রাইভ দেম ব্যাক টু দ্য টাউন ফ্রম আওয়ার শিপস এন্ড হাটস। তুমি আমাদের জীবন বাঁচাও। একদম নেস্টার পারলে ওর পায়ে ধরে, ওকে খুব কাকুতি মিনতি করে বোঝাচ্ছে যে তুমি আমাদেরকে বাঁচাও, তুমি এবং তোমার গ্রুপ, তোমরাই একমাত্র আমাদেরকে এখন প্রাণে বাঁচাতে পারো, যে কোনো ভাবে হোক তুমি আমাদেরকে বাঁচাও। অ্যাকিলিসের কাছ থেকে ওর যুদ্ধের পোশাকটা ধার নিয়ে তুমি শুধু যুদ্ধের ময়দানে দাঁড়াও, তোমাকে দেখেই ওরা পালিয়ে যাবে, সেই সুযোগে আমরা একটু বাঁচি। সো হি স্পোক, এই বলল, কে বলল? নেস্টর, one of the most one of the most
senior captains. And his word went straight to Patroclus's heart. এই কথাটা একদম পেট্রোক্লাসের হৃদয়ে গেঁথে গেল। মানে কি, পেট্রোক্লাস একদম ব্রেন ওয়াশড হয়ে গেল। নেস্টরের কথা শুনে সে বলল, হ্যাঁ, এটাই একমাত্র পথ। তার মানে পেট্রোক্লাস এখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে হ্যাঁ, আমি তাই করব, নেস্টর যা বললো আমি তাই করব। আই উইল গো টু অ্যাকিলিস, আই উইল বরো হিজ আর্মার, আমি তার যুদ্ধের পোশাকটা ধার নেব। তারপর আই উইল arrange myself, I will organize myself, I will dress myself as great Achilles, আমি অ্যাকিলিস সাজবো, এবং অ্যাকিলিস সেজে I will present myself before the Trojan, ট্রোজানদের সামনে যখন দাঁড়াবো ট্রোজানরা সবাই আমাকে দেখে পালিয়ে যাবে, সেই সুযোগে গ্রিকরা একটু নিজেদেরকে বাঁচাতে পারবে। এই 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 সিদ্ধান্ত মোটামুটি পেট্রোক্লাস নিয়ে ফেলছে। এই সিদ্ধান্ত নিয়ে যখন সে যাবে, যেতে যেতে হঠাৎ দেখে ইউরিপিলাস নামে একজন সৈনিক আছে, গ্রিক সোলজার, সে আহত হয়ে ধুলাতে পড়ে আছে। তখন পেট্রোক্লাস তাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন। নেস্টরের কাছ থেকে শুধু একটা যুদ্ধের ছবি পেল, যে যুদ্ধে গ্রিকদের অবস্থা খুবই শোচনীয়। একই প্রশ্ন সে ইউরিপিলাসকে করছে। ইউরিপিলাস তখন পেট্রোক্লাসকে বোঝাচ্ছে যুদ্ধের ভয়াবহতা। কিভাবে বোঝাচ্ছে আমরা দেখি। Olympian born Patroclus, there will be no salvation for the Greeks now. মানে ইউরোপিলাস একদম হাল ছেড়ে দিয়েছে, পেট্রোক্লাসকে বলছে, পেট্রোক্লাস, আজকেই আমাদের গ্রিক আর্মি নিশ্চিহ্ন হয়ে যাবে, আমরা সবাই আজকে মারা যাব, আমাদের আর কোনো মুক্তি নাই, উই ডু নট হ্যাভ এনি সালভেশন এনিমোর, যে কোনো মুহূর্তে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। গ্রিক আর্মি, দে উইল ফল বাই দেয়ার ওন ব্ল্যাক শিপস, আমরা আমাদের এই যে কালো জাহাজ, এই কালো জাহাজের পাশেই আমাদের সমাধি হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। অল আওয়ার ফর্মার চ্যাম্পিয়ন্স আর লাইন দেয়ার অলরেডি, আমাদের যত বড় বড় চ্যাম্পিয়নরা আছে, আমাদের যত বড় বড় সৈনিক কমান্ডাররা আছে, তারা সবাই গুরুতর জখম, গুরুতর আহত, তারা ধুলায় পড়ে আছে। হিট বাই ট্রোজান মিসাইলস, হিট বাই ট্রোজান মিসাইলস, মিসাইল বলতে এখানে তীর বোঝানো হয়েছে, অথবা কোনো পাথর, কোনো এরকম অস্ত্র বোঝানো হচ্ছে যেটা, কামানের গোলা। হ্যালো, জি, কামানের গোলা হয়তো বোঝানো হয়েছে। কামানের গোলা, হ্যাঁ, তখনও ওইভাবে কামানের গোলা আসলে মানে তখনও আবিষ্কার হয় নাই, কামানের গোলা তখনও আসলে অ্যাকচুয়ালি নট ইনভেন্টেড ইয়েট, বাট তখন হচ্ছে মানে ওই ট্র্যাবুশেট, পাথরের টুকরা বা এরকম ধারালো কোনো অস্ত্র। তখন কি তীর বা ভালা দিয়ে হতো স্যার? হ্যাঁ হ্যাঁ, তখনও তো মানে চাইনিজরা গান পাউডার আবিষ্কার করেনি, জি এই জন্য জি জি প্রজেক্টাইল বোঝানো হচ্ছে যে ওই তীর, বল্লম, এরকম। জি জি আচ্ছা, ট্রোজান মিসাইলের আঘাতে বেশিরভাগ কমান্ডার যারা, তারা আহত, গুরুতর আহত, অর স্ট্যাবড। আর স্ট্যাব বলতে যারা ওই তলোয়ার বা ছুরি দ্বারা যারা ডিরেক্ট মানে সম্মুখ যুদ্ধে যারা আহত। and all the time the enemy grows stronger, যত সময় যাচ্ছে ট্রোজানরা they are getting stronger, মানে বোঝানোর চেষ্টা করছে ইউরিপিলাস যে যুদ্ধের পরিস্থিতি কতটা ভয়াবহ, গ্রিকরা কিভাবে শোচনীয় ভাবে হারছে, আর ট্রোজানরা কিভাবে শক্তিশালী হচ্ছে যত সময় যাচ্ছে। বাট অ্যাট লিস্ট ইউ ক্যান টেক মি অ্যান্ড সি মি সেফ টু মাই ব্ল্যাক শিপ। তখন ইউরিপিলাস পেট্রোক্লাসকে বলছে, আমার জীবনের শেষ অনুরোধটা রাখো, আমাকে একটু আমার জাহাজের কাছে নিয়ে যাও। দেন কাট দ্য অ্যারো আউট ফ্রম মাই থাই, আমাকে, এই যে দেখো আমার পায়ে তীর লেগেছে, আমার উরুতে তীর লেগেছে। কাট দ্য অ্যারো আউট ফ্রম মাই থাই, মানে ইউরোপিলাস পেট্রোক্লাসকে বাধ্য হয়ে বলছে, কারণ ম্যাকায়ন ওকে যে সেবা শুশ্রূষা করবে সেই গুরুতর আহত। এখন ইউরোপিলাসকে কে হেল্প করবে? ইউরোপিলাস তখন পেট্রোক্লাসকে নির্দেশনা দিচ্ছে যে আমি আমি যা বলছি করো, তাহলে দেখবা যে আমার জখমটা একটু হলেও কমবে। তখন ইউরোপিলাস পেট্রোক্লাসকে নির্দেশনা দিচ্ছে। এখানে আমরা পিকচার অফ লাইফ পাচ্ছি, তখনকার মানুষ কিভাবে জখম শুশ্রূষা করত,
সেটার একটা বর্ণনা পাচ্ছি। হাউ দে ট্রিটেড দেয়ার ইনজুরিজ। ইউরোপিলাস পেট্রোক্লাসকে ডিরেকশন দিচ্ছে, কাট দ্য অ্যারো আউট ফ্রম মাই থাই, ওয়াশ অফ দ্য ব্লাড উইথ ওয়ার্ম ওয়াটার। তারপর রক্ত যা আছে গরম পানি দিয়ে, ওয়ার্ম ওয়াটার গরম পানি দিয়ে ধুয়ে, অ্যান্ড স্প্রেড সুদিং হার্বস অন দ্য উন্ড। তারপরে সেখানে এক ধরনের ভেষজ উদ্ভিদ আছে, ঔষধি উদ্ভিদ আছে, সেটাকে লাগাতে বলছে। মানে এখানে ওরা তখনকার সময়ে, হোমারের সময়ে ওরা কিভাবে ইনজুরি, কোনো জায়গায় কেটে গেলে বা আহত হলে, রক্তপাত হলে ওরা কিভাবে সেটা করতো, ট্রিট করতো, তার একটা বর্ণনা আমরা এখানে পাচ্ছি। একই সাথে কিন্তু আমরা এখানে পিকচার অফ ওয়ার, যুদ্ধেরও ছবি পাচ্ছি, এবং সাথে সাথে আমরা কি পাচ্ছি, পিকচার অফ লাইফ, হিউম্যান লাইফ। আমরা পরবর্তীতে যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি কিভাবে পেট্রোক্লাস ট্রিটস ইউরোপিলাসের ইনজুরি। পেট্রোক্লাস কিভাবে ইউরোপিলাসের যে ক্ষতস্থান সেটাকে সারাচ্ছে। পেট্রোক্লাস পুট হিজ আর্ম রাউন্ড ইউরোপিলাসের ওয়েস্ট। পেট্রোক্লাস সে ইউরোপিলাসের কোমর জড়িয়ে ধরলো, and supported him back to his hut. কিভাবে আস্তে আস্তে, যদি কাউকে আমরা এরকম কোমর দিয়ে জড়িয়ে ধরি তাহলে তার নড়াচড়াটা মোটামুটি কম হয় এবং রক্তপাত কম হয়। Supported him back to his hut. When Eurypylus' attendants saw him, he spread some hides on the floor. ইউরোপিলাসের যে সহকারী ছিল, যখনই দেখে যে ইউরোপিলাস আহত আসছে, তখন ইউরোপিলাস তো মাটিতে শোবে, তখন ওইখানে মহিষের চামড়া বিছিয়ে দিল, হাইডস। And there Patroclus laid him down. সেই মহিষের চামড়া বিছিয়ে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে পেট্রোক্লাস ইউরোপিলাসকে শুইয়ে দিল। প্রথমে শুইয়ে দিতে হবে, যদি বসানো অবস্থায় ট্রিট করা শুরু করে তাহলে তো রক্তপাত বাড়বে। প্রথমে পেট্রোক্লাস ইউরোপিলাসকে শুইয়ে দিল। laid him down, cut the sharp point of the arrow out from his thigh. খুব সাবধানে, খুব সাবধানে ওর উরু থেকে আস্তে করে তীরের যে তীক্ষ্ণ অংশটা, ধারালো অংশটা, সেটা আস্তে করে কেটে ফেললো। উইথ হিজ নাইফ, কাট দ্য শার্প পয়েন্ট অফ দ্য অ্যারো আউট অফ হিজ থাই উইথ হিজ নাইফ, অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে দ্য ডার্ক ব্লাড ফ্রম দ্য উন্ড উইথ ওয়ার্ম ওয়াটার। এরপর উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে যে রক্ত জমাট বেঁধে গেছে সেটা আস্তে আস্তে ধুয়ে দিল। and washed away the dark blood from the wound with warm water. তারপর জায়গাটা তো ক্ষতস্থান পরিষ্কার হলো, জীবাণুমুক্ত হলো। এরপর then he crushed the root of a bitter herb. এরপর এক ধরনের তিতা ঔষধি উদ্ভিদ আছে, সেটাকে সে ক্রাশ করলো, এরকম ছেঁচলো, ছেঁচে জিনিসটা এরকম ছেঁচে আস্তে 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 ওর ক্ষতস্থানে লাগিয়ে দিল। ক্রাশ দ্য রুট of the bitter herb with his hand, হাত দিয়ে আস্তে আস্তে চটকালো, and applied it. এরপর যেখানে তীর লেগেছিল সেই ক্ষতস্থানে আস্তে করে সেই ঔষধি উদ্ভিদটা লাগিয়ে দিল। সেটা কি ছিল? ইট ওয়াজ এ পেইন কিলার। তখনকার সময়ে ওরা ওদের চিকিৎসার জন্য এটা ব্যবহার করত। ইট ওয়াজ এ পেইন কিলার which promptly did its work. এটা একদম সাথে সাথে, লাগানোর সাথে সাথেই কাজ করা শুরু করে দিল। The wound began to dry. আস্তে আস্তে ক্ষতস্থানটা শুকিয়ে গেল, and the blood stopped flowing. মানে একদম লাগানোর সাথে সাথে কাজ করা শুরু করে দিল। তাহলে এই যে এই স্লাইডটা পুরোটাই আমরা পাচ্ছি পিকচার অফ লাইফ। তখনকার সময় ওরা কিভাবে মানুষের জখম, ইনজুরি ওরা ট্রিট করত। ওকে, আমাদের বুক 11 এইটুকুই অন্তত আমাদের ডিটেইলে জানতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা কিন্তু পেট্রোক্লাসের তার যে মানবিকতা, তার একটা পরিচয় পাচ্ছি। পেট্রোক্লাস, মনে রাখবেন, পেট্রোক্লাস ইজ এ প্রিন্স। পেট্রোক্লাস কিন্তু সে একজন রাজপুত্র, রাজার ছেলে। ইউরোপিলাস সে একজন সাধারণ সোলজার, মাইনর কমান্ডার বলতে পারেন। পেট্রোক্লাসের কিন্তু কোনো মানে অব্লিগেশন ছিল না যে ইউরোপিলাসের ওই ইনজুরি তাকেই ট্রিট করতে হবে। সে কিন্তু অন্য কাউকে নিয়ে সে কাজটা করিয়ে নিতে পারতো। পেট্রোক্লাস কিন্তু অন্য কাউকে দিয়ে ইনজুরিটা ট্রিট করায় নাই। পেট্রোক্লাস ইজ
আ প্রিন্স, একজন প্রিন্স হয়ে সে সাধারণ একজন কমান্ডারের ইনজুরি ট্রিট করলো। ভালো করে খেয়াল করেন, সে চাইলেই কিন্তু, সে বললেই কিন্তু অন্যরা করে দিত, কিন্তু পেট্রোক্লাস সে কিন্তু অনেকগুলো লেভেলে সবার থেকে আলাদা। সে কিন্তু মানে এমনিতে ইজ এ প্রিন্স, তার উপরে সে অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ। মানে পেট্রোক্লাস ইজ এ বিগ ডিল ইন গ্রিক আর্মি। সেই পেট্রোক্লাস চাইলেই কিন্তু অন্য কাউকে দিয়ে ট্রিটমেন্টটা করিয়ে নিতে পারতো, কিন্তু পেট্রোক্লাস নিজের হাতে করছে। তার মানে পেট্রোক্লাসের মানবিকতার ব্যাপারটা কিন্তু আপনাকে অ্যাকনলেজ করতেই হবে। পেট্রোক্লাস ইজ সাধারণ মানুষ। as a human being, Patroclus is extraordinary. আইডিয়াল প্রিন্স স্যার। মানে যেমন হওয়া উচিত আসলে, জি দরদি, স্যার, সে তার sympathetic। সৈন্যদের ব্যাপারে আগে চিন্তা করতেছে, তার অনার বা ডিগনিটি এগুলো নিয়ে কোনো টেনশন তার নাই। সে এটা চিন্তা করছে না যে আমি আমি একজন সাধারণ সৈনিকের পায়ে ধরছি, আমার সম্মান কমে যাচ্ছে, তা না। তাহলে পেট্রোক্লাস মানুষ হিসেবে সে কতখানি দয়ালু সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। অ্যাকিলিস হলে কিন্তু সেটা করতো কিনা সন্দেহ আছে। আচ্ছা, এটার আমি আরো তীব্র কন্ট্রাস্ট আমরা তার পরের চ্যাপ্টারে পাচ্ছি। বুক 16, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। বুক 16, পেট্রোক্লাস এন্ড অ্যাকিলিস। এই বুক 16টা আমাদেরকে আর একটু সময় নিয়ে পড়তে হবে। এই বুক 16-এ আমরা এই দুইজনের সত্যিকারের ছবিগুলো খুঁজে পাই, তারা কেমন। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের ব্রড কোয়েশ্চেন গুলোতে অনেক এলিমেন্ট যাবে, এখান থেকে আমরা নোট নেব। ওকে, লেটস স্টার্ট টেকিং নোটস। While this battle was raging down the well-benched ships, তখন ভয়ঙ্কর যুদ্ধ, গ্রিক এবং ট্রোজানদের মধ্যে তুমুল যুদ্ধ। যুদ্ধে প্রচুর রক্তপাত হচ্ছে, ট্রোজানরা আস্তে আস্তে জিততে যাচ্ছে, গ্রিকরা আস্তে আস্তে হেরে যাচ্ছে। সেই মুহূর্তেই, সেই যুদ্ধের চরম মুহূর্তে, পেট্রোক্লাস কেম আপ টু অ্যাকিলিস। পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে এলো, shepherd of the people, weeping hot tears like a dark spring trickling back streaks of water down a steep rock face. পাহাড়ের গা থেকে যেমন টপ 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 করে আস্তে আস্তে একটু একটু করে পানি পড়তে থাকে, পেট্রোক্লাসের চোখ বেয়ে সেরকম টপ টপ করে পানি পড়ছে। চমৎকার একটা বর্ণনা। পাথরের গা বেয়ে যেরকম টপ টপ করে পানি পড়তে থাকে, সেরকম পেট্রোক্লাসের চোখ বেয়ে টপ টপ করে অশ্রু বের হচ্ছে। পেট্রোক্লাস কাঁদছে। কেন পেট্রোক্লাস কাঁদছে? কারণ পেট্রোক্লাস তার যে সিম্প্যাথি টুয়ার্ডস দ্য গ্রিকস, সেটা সে সামলাতে পারছেন। পেট্রোক্লাস ইজ ভেরি ইমোশনাল, এবং পেট্রোক্লাস সে নিজেকে সামলাতে পারছে না, সেই জন্য সে তার অশ্রু বিসর্জন করছে। কার সামনে? অ্যাকিলিসের সামনে। Swift-footed, godlike Achilles felt pity when he saw him and spoke to him with winged words. অ্যাকিলিস পেট্রোক্লাসকে কাঁদতে দেখে সে খুব নরম ভাবে কিছু কথা বলল। কি কথা বলল? চলেন আমরা আস্তে আস্তে দেখি কি কথা বলছে, কেমন ভাবে কথা বলছে। বলল, পেট্রোক্লাস, why are you in tears? পেট্রোক্লাস, তুমি কেন কাঁদছো? যেন অ্যাকিলিস জানে না পেট্রোক্লাস কেন কাঁদছে। Patroclus, why are you crying? Like a little girl running along beside her mother. ছোট বাচ্চারা যেমন মায়ের পাশে পাশে কাঁদতে থাকে, and begging to be carried, এবং মায়ের কোলে উঠতে চায়, মা কোলে নেয় না, এই জন্য সে কাঁদতেই থাকে। তুমি সেরকম বাচ্চার মতো কাঁদছো। Tugging at her skirt to make her stop. তোমার আম্মু চলে যাচ্ছে, তুমি তোমার আম্মুর জামা ধরে এরকম টানছো যাতে তোমার আম্মু থামে এবং তোমাকে কোলে নেয়। Although she is in a hurry, কিন্তু তোমার মা তো অনেক ব্যস্ত, সেজন্য সে চলে যাচ্ছে, এই জন্য তুমি তার পিছে পিছে দৌড়াচ্ছ কাঁদতে কাঁদতে এবং তার জামা ধরে টানছো। And looking tearfully up, এবং তুমি মায়ের দিকে তাকিয়ে আছো, স্যার এবং মায়ের দিকে তাকিয়ে আছো। At her till at last he picks her up, এবং অবশেষে সে তোমাকে কোলে তুলে নিল। ওকে সাকিব, দাঁড়ান, তার আগে লেভেলগুলো দেখেন। লেভেলগুলো আমরা দেখি পেট্রোক্লাসকে কি কিভাবে সে অপমান করছে। প্রথমে পেট্রোক্লাসকে সে একটা বৃথা প্রশ্ন করছে যে, হোয়াই আর ইউ ইন টিয়ার্স?
অ্যাকিলিস যদিও সে ভালো করে জানে, তারপরেও সে জিজ্ঞেস করছে হোয়াই আর ইউ ইন টিয়ার্স, তাহলে এটাকে পেট্রোক্লাস অপমান করে না? লেভেল 1। তারপর সে বলছে ইউ আর ক্রাইং লাইক এ লিটল গার্ল। লেভেল 2, ইউ আর ক্রাইং লাইক এ লিটল গার্ল। শুধু লাইক এ লিটল গার্ল বলে থামতো, কোনো সমস্যা ছিল না। তারপরে সে বলছে ইউ আর ক্রাইং লাইক এ লিটল গার্ল রানিং অ্যালং বিসাইড হার মাদার। শুধুমাত্র ছোট বাচ্চার মতো কাঁদছো না, ছোট বাচ্চা, যে ছোট বাচ্চাটা মায়ের পিছু পিছু কাঁদতে কাঁদতে যায় সেরকম তুমি কাঁদতে কাঁদতে যাচ্ছ। অ্যান্ড বেগিং টু বি ক্যারিড। লেভেল 3, তুমি মায়ের কোলে উঠতে চাচ্ছ, মা কোলে নেবে না, এই জন্য কাঁদছো। কোলে নিতে চাচ্ছে না, তারপরেও তুমি ইউ আর টাগিং এট হার স্কার্ট টু মেক হার স্টপ। লেভেল 4, আস্তে আস্তে কিভাবে অপমানের মাত্রা বাড়ছে দেখেন। টাগিং এট হার স্কার্ট টু মেক হার স্টপ although she is in a hurry and looking tearfully up at her till at last she picks her up. অবশেষে তোমার আম্মু তোমাকে কোলে নিল, তারপরেও তোমার চোখের কান্না থামছে না। এখন অ্যাকিলিস সে তো এমনিতে একটু পাষাণ, পাষাণ, তারপরও তার হৃদয় তো অনেক কঠিন। তারপরও সে পেট্রোক্লাসকে দেখে যখন সেইভাবে সে মক করছে, অপমান করছে, তা দেখে আপনাদের কেমন লাগছে বলেন? হ্যাঁ সাকিব বলেন। স্যার এত কিছু হওয়ার পর পেট্রোক্লাস কিছু বলে নাই? সেটাই তো কথা, পেট্রোক্লাস কিছুই বলতেছে না। মানে এর পরেও আপনার জায়গায় আমরা থাকলে তো দুই তিনটা ঘুষি মেরে দিতাম, তাই না? কিন্তু জি স্যার। পেট্রোক্লাস কিন্তু কিছু বলতেছে না। মানে এই সিচুয়েশনে এখন তার তার দলের লোকজন তারা সিরিয়াসলি ইনজিউরড। পেট্রোক্লাস কাঁদছে, চোখ দিয়ে পানি আর বের হচ্ছে। একজন স্যার ছেলে অ্যাকিলিসের স্টাইলটা ভালো লাগছে স্যার, আস্তে আস্তে পিঞ্চ মারতে মারতে হিউমিলেট কখন করে দিল বুঝলামই না। কখন কিভাবে হিউমিলিয়েট করছে দেখেন, লেভেল গুলো দেখেন। লেভেল কিন্তু শুরু হয়েছে স্যার পিঞ্চ দিয়ে হালকা একটা। হ্যাঁ, এরপরে দেখেন আবার বলছে দ্যাট পেট্রোক্লাস ইজ হাউ ইউ লুক, এমন তোমাকে লাগছে, উইথ দ্য সফট টিয়ার্স রোলিং ডাউন ইউর চিকস। থামে নাই কিন্তু। হ্যাভ ইউ সামথিং টু টেল আওয়ার মার্মিডন ট্রুপস অর মাইসেলফ, তুমি কিছু বলবা নাকি? কাঁদতেই আছো, তুমি তো কিছু বলতেছো না। ডু ইউ হ্যাভ সাম নিউজ ফ্রম আওয়ার হোম ইন থিয়া, তুমি কি বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসছে নাকি? দ্যাট হ্যাজ রিচড ইউ প্রাইভেটলি, বাড়ি থেকে নাকি কোনো খারাপ খবর? তুমি কাঁদছো কেন? এত কিছু শোনার পর পেট্রোক্লাস কেমন বিহেভ করছে আমরা দেখি। সাইং হেভিলি, একটা দীর্ঘশ্বাস ফেললো চ্যারিয়টের পেট্রোক্লাস। ইউ রিপ্লাইড, অ্যাকিলিস, son of Peleus, by far the greatest of the Greeks, গ্রিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। Don't be angry at what I say. আপনি চিন্তা করতে পারেন সে কতখানি ভদ্র। Look at the level of gentleness in Patroclus. সে কতখানি জেন্টল, কতখানি ভদ্র। এরকম চরম অপমানের পর যেখানে অ্যাকিলিসের নাকে ঘুষি মেরে দেওয়াটা জায়েজ ছিল, সেইখানে সে কি করছে? সে কতটা ভদ্রভাবে কথা বলছে। অ্যাকিলিস, son of Peleus, by far the greatest of the Greeks. Don't be angry at what I say. This is the art of speaking. এইভাবে পেট্রোক্লাস কথা বলছে, এইভাবে পেট্রোক্লাস কথা বলছে। পেট্রোক্লাস বলছে ডোন্ট বি অ্যাংরি অ্যাট হোয়াট আই সে, ডিয়ার অ্যাকিলিস, আমি কিছু কথা বলি, তুমি রাগ করো না। একটা মানুষের ভেতরটা কতখানি স্ট্রং হলে সেইভাবে কথা বলতে পারে। পেট্রোক্লাস সে কেমন মানুষ তার কথার মধ্যে কি আপনারা বুঝতে পারছেন? আমরা তার ডায়লগ অ্যানালিসিস করে তার ক্যারেক্টার অ্যানালিসিস করছি। সে এমন মানুষ পেট্রোক্লাস। পেট্রোক্লাস বলছে ডোন্ট বি অ্যাংরি অ্যাট হোয়াট আই সে। ইট ইজ দ্য গ্রিকস। যদিও অ্যাকিলিস খুব ভালো করেই জানে, তারপর দেখেন পেট্রোক্লাস কিভাবে ওকে ভেঙে ভেঙে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে। ইট ইজ দ্য গ্রিকস, দে আর ইন টেরিবল ডিস্ট্রেস। আমার দলের, আমার সৈন্যরা তারা চরম শোচনীয় অবস্থার মধ্যে আছে, খুবই খারাপ অবস্থা। All our best men are lying by their ships, hit or stabbed. আমাদের যত বড় বড় সৈন্য আছে তারা সবাই গুরুতর আহত। Mighty Diomedes, son of Tydeus, has been hit. Diomedes আহত। The great spearman Odysseus has been stabbed. Odysseus is injured, and so has Agamemnon. Agamemnon অবশেষে সে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সাথে সাথে injured. Eurypylus has an arrow in his thigh. Eurypylus সে পর্যন্ত আহত।
মানে টপ লেভেল মিড লেভেলের যত বড় বড় সৈন্য আছে, যোদ্ধা আছে, তারা সবাই আহত। হিলার্স আর অ্যাটেন্ডিং দেম উইথ অল দ্য রেমেডিস। আমাদের অল্প কিছু হিলার ছিল, আমাদের টপ যে হিলার ম্যাকায়ন, সে গুরুতর আহত। অল্প কিছু হিলার যা আমাদের আছে, দে আর অল অ্যাটেন্ডিং দেম উইথ রেমেডিস অ্যাট দেয়ার কমান্ড টু ট্রাই টু হিল দেয়ার উন্ড। এটাও যুদ্ধের একটা ছবি। একদিকে যুদ্ধ হচ্ছে, আরেকদিকে যোদ্ধাহতদের সেবা হচ্ছে। মানে অ্যাকিলিস খুব ভালো করে জানে। তারপরও দেখেন, এইটুকু থেকে এই পর্যন্ত, এইটুকু থেকে এই পর্যন্ত পেট্রোক্লাস কিন্তু যুদ্ধের একটা ছবি আমাদের সামনে তুলে ধরছে। এটাও কিন্তু যুদ্ধের একটা ছবি। যুদ্ধে কিন্তু শুধু মারামারি হয় না, একই সাথে তার পেছনে যারা যোদ্ধা হতো তাদের কিন্তু চিকিৎসা চলতে থাকে। এটাও যুদ্ধের একটা ছবি। অ্যাকিলিস খুব ভালো করেই জানে সিচুয়েশন, তারপরেও পেট্রোক্লাস সেটা ব্যাখ্যা করে বলছে। পেট্রোক্লাস কতখানি ভদ্র, কতখানি জেন্টল, সেটা এখান থেকে আমরা বুঝতে পারি। বাট ইউ অ্যাকিলিস, ইউ আর ইম্পসিবল। অ্যাকিলিস, তুমি কি অসম্ভব একজন মানুষ। কতখানি ভদ্র, কতখানি জেন্টল পেট্রোক্লাস। God preserve me from the bitterness you harbor, you and your disastrous greatness. মানে কতখানি শালীনতার সাথে, কতখানি ভদ্রভাবে পেট্রোক্লাস ওকে বকা দেওয়ার চেষ্টা করছে। হোমার আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে ভদ্রভাবে বকা দিতে হয় পেট্রোক্লাসের মাধ্যমে। God preserve me from the bitterness you harbor. পেট্রোক্লাস বলছে, অ্যাকিলিস, তোমার মতো এরকম ভয়ঙ্কর তিক্ততা আমার মধ্যে যেন কখনো না আসে। ইউ অ্যান্ড ইউর ডিজাস্টার্স গ্রেটনেস, তোমার এই মহত্বের জন্য আমরা সবাই ডিজাস্টারের মধ্যে পড়ে গেছি। এমন গ্রেটনেস আমার যেন কোনোদিন না হয়। আমি অতটা গ্রেট হতে চাই না যে আমার গ্রেটনেসের জন্য সবাই ডিজাস্টারে পড়ে যায়। হোয়াট উইল ফিউচার জেনারেশন হ্যাভ টু থ্যাংক ইউ ফর? ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে কি জন্য মনে রাখবে, তুমি আমাকে বলো। Why should our future generation will thank you? Why will they remember you? কি কারণে তোমাকে ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে, আমাকে বলো। If you do nothing to prevent the Greeks humiliating destruction. এই যে গ্রিকরা, তোমার দল, তোমার আর্মি, your army is facing humiliating destruction. পেট্রোক্লাস তো জানে না আয়রনি কি। আয়রনিটা হচ্ছে এই গ্রিকদের ডিস্ট্রাকশনের জন্য অ্যাকিলিস দায়ী প্রত্যক্ষভাবে। গ্রিকস হিউমিলিয়েটিং ডিস্ট্রাকশন, কিছুই করছো না তুমি। ইউ আর কোয়াইট পিটিলেস, তোমার মধ্যে কি কোনো দয়া মায়া নাই। পিলিয়াস ওয়াজ নট ইউর ফাদার। পিলিয়াস কিভাবে তোমার বাবা হয়? পিলিয়াস এত মহান একজন মানুষ, সে কি করে তোমার বাবা হয়? তার ছেলে হয়ে তুমি এরকম দয়া মায়াহীন। অর থেটিস ইউর মাদার, থেটিস আ কাইন্ড গডেস, এদের ছেলে হয়ে তুমি কিভাবে এত দয়া মায়াহীন পাষাণ হলে, তুমি আমাকে বলো। এই জায়গাটা ভালো করে দেখেন, আমরা পেট্রোক্লাসের ক্যারেক্টারের একটা পরিষ্কার ছবি পাচ্ছি। পেট্রোক্লাস কেমন মানুষ। ডায়ালগ অ্যানালিসিস থেকে চলে যাব ক্যারেক্টার অ্যানালিসিসে। অলরেডি তো আমরা করছি। ক্যারেক্টার অ্যানালিসিস করতে করতে এখানে অনেক ধৈর্য ছিল স্যার, ইমোশন গুলা দেখেন, ইউনিভার্সাল জি হিউম্যান স্যার। ইমোশন। এই যে পেট্রোক্লাস, ওর যে সিম্প্যাথি, ওর যে ওয়ারি, ওর যে ফিয়ার, এই যে যুদ্ধের যে মানে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, যে ইমোশন গুলো, আমরা ক্যারেক্টারাইজেশন তো আসছেই। আমরা এখানে যুদ্ধের একটা ছবি পাচ্ছি, যুদ্ধ কেমন হয়, যুদ্ধের ভয়াবহতা কেমন। আমরা পেট্রোক্লাসের সাথে অ্যাকিলিসের সম্পর্কটা কেমন সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি। পেট্রোক্লাস কিন্তু খুব বুঝাচ্ছে, খুব ভালো করে বুঝাচ্ছে। মানে পেট্রোক্লাসের সাথে ওর সম্পর্কটা যে খুব ঘনিষ্ঠ বন্ধুর, সেটা কিন্তু আমরা পাচ্ছি। একটা পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ, সেটাও কিন্তু আমরা পাচ্ছি। দেন আমরা কি পাচ্ছি? পিকচার অফ লাইফ, একটা যুদ্ধের ছবি পাচ্ছি, জীবনের ছবি পাচ্ছি। যুদ্ধ জীবন, জীবনের একটা অংশ। যুদ্ধের ছবি পাওয়া মানে কি? জীবনের একটা ছবি পাওয়া। মানে আমরা আমাদের যতগুলো ব্রড কোয়েশ্চেন আছে, সবগুলো ব্রড কোয়েশ্চেনের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। পেট্রোক্লাস আমার one of the most favorite character in the Iliad, পেট্রোক্লাস। পেট্রোক্লাস বলছে, পেট্রোক্লাস বলতেই আছে,
But if you are privately deterred by some prophecy, some word from Zeus, your lady mother has told you, এই যে কথাটা কিন্তু নেস্টার ওকে শিখিয়ে দিয়েছে। মানে পেট্রোক্লাস যদিও সে খুবই দয়ালু, পেট্রোক্লাস কিন্তু খুব ইজিলি মানে ব্রেইন ওয়াশ অ্যান্ড ম্যানিপুলেটেড। পেট্রোক্লাস একটু হাবাগোবা সহজ সরল টাইপের। নেস্টার ওকে যে কথাটা শিখিয়ে দিয়েছে ও কিন্তু সেইভাবেই বলছে। মানে কি পেট্রোক্লাসের মাথায় ওটা একদম গেঁথে গেছে, নেস্টারের কথাটাই সে বলছে কিন্তু। বাট if you are privately deterred by some prophecy, some word from Zeus that your lady mother has told you, হয়তো জিউস তোমাকে যুদ্ধ করতে না করছে, তাই যদি হয় তুমি আমাকে বলো, at least allow me to take the field with the Myrmidon contingent at my back. আমাকে অনুমতি দাও, তুমি যুদ্ধে আসার দরকার নাই, আমি মার্বিডেন ট্রুপকে নিয়ে যাই, সিচুয়েশন খুবই গুরুতর। allow me allow me to take the field with Myrmidon contingent at my back. আমাদের গ্রুপটা নিয়ে, আমাদের এলিট সোলজার গ্রুপটাকে নিয়ে আমি যাই, একটু গ্রিকদের উদ্ধার করি। if perhaps I might bring salvation to the Greeks, এমনও তো হতে পারে আমি গ্রিকদেরকে বাঁচাবো আজকে, গ্রিকদের মুক্তির পথ আমার হাতে। give me your own armor to fight in, মানে যে বুদ্ধিটা নেস্টার ওকে দিয়েছে সেটাই সে পালন করছে কিন্তু। মানে পেট্রোক্লাসকে যেভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে নেস্টার, ওইভাবেই কিন্তু সে বলছে give me your own armor to fight in, আমাকে তোমার যুদ্ধের পোশাকটা ধার দাও। let me borrow your armor so that the Trojans take me for you, আমি তোমার পোশাক পরে তুমি সেজে যুদ্ধের ময়দানে যাব। ট্রোজানরা আমাকে দেখে মনে করবে আমি অ্যাকিলিস, আমাকে দেখেই ওরা ভয়ে পালিয়ে যাবে। they will take me for you Achilles and break off the battle. ওরা যখন পালিয়ে যাবে তখন গ্রিকরা একটু হলেও নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। that would give our weary troops some breathing space. there is little enough respite in war. দেখেন এই পার্টটা পুরাটাই হচ্ছে পেট্রোক্লাসের কথা। this whole part is কে বলছে? পেট্রোক্লাস নেস্টরের ভাষার কথাটা বলছে। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা আমাদের মূল টেক্সটে চলে যাব। এই ভিডিওর যে টেক্সটটা আপনাদের দেয়া আছে, এখন আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? যদি কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি খুঁজে বের করতে করতে কোয়েশ্চেন করে ফেলেন। কোনো ডিসকাশন পয়েন্ট আছে যদি করতে চান করেন। আছে কি? এখানে অ্যাকিলিসের কি ছবি আপনারা পাচ্ছেন? স্যার অ্যাকিলিস অনেক স্টাবার্ন, অহংকারী, মানে আর এই তো স্যার বদমেজাজি। ওর হৃদয়টা কেমন, দয়া মায়া খুবই কেমন আছে ওর মধ্যে? খুবই ন্যারো মাইন্ডেড মনে হলো স্যার। মানে সে কতখানি সেলফিশ তার একটা আর কি আমরা পাচ্ছি প্রমাণ। আচ্ছা, আমরা পেট্রোক্লাসের মধ্যে কি কি গুণাবলী পেলাম? এই দুজন মানুষের মধ্যে যে কন্ট্রাস্টটা আমরা কিভাবে দেখাতে পারি তাহলে? কোনো আইডিয়া, কোনোভাবে বলতে পারেন? স্যার পেট্রোক্লাস অনেক ধৈর্যশীল কম্পারেটিভ টু অ্যাকিলিস। আচ্ছা, আর সে একটু সরল সোজা, আপনি যেরকম বললেন যে ইজিলি ম্যানিপুলেট করা যায় তাকে, আমরা বুঝলাম সেটা। যে নেস্টর যা বলেছিল ওটা ওয়ার্ড টু ওয়ার্ড সে ফলো করে সে বলে গেল। সে নিজস্ব কোনো জাজমেন্ট দিতে পারছে না, কারণ সে সরল সোজা। ওকে,
এখন এরা এরা দুজন কিভাবে বন্ধু হলো আপনার কি মনে হয় পার্সোনালি? এর দুইজন তো সম্পূর্ণ দুই রকম, তাই না? এটা তো দুইজন সম্পূর্ণ দুই রকম। এরা কিভাবে দুইজন দুইজনের বন্ধু হলো? হাউ কাম দে আর ক্লোজ ফ্রেন্ডস? এটা তো সম্পূর্ণ দুই রকম, তাই না? জি স্যার। কিভাবে তাহলে হলো? কোনো আইডিয়া? স্যার পেট্রোক্লাসের শুরুর দিকে হয়তো পেট্রোক্লাস এরকম এত সাধারণ ইয়ে দেখে মানে উইক হয়ে গেছিল আর কি, এর জন্য তাদের একসময় ফ্রেন্ডশিপ হয়েছিল। এইখানে আমাদের হোমার যেটা করেন সব সময় সেটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত দুই রকম ক্যারেক্টার উনি সব সময় পাশাপাশি রাখেন। যেমন গত ক্লাসে আমরা দেখলাম প্যারিস প্যারিস খুবই মানে খুব কাপুরুষ, ওর সাহস অনেক কম, খুবই সেলফিশ। এবং একই সাথে তার ছোট ভাই হেক্টর কিন্তু তার সম্পূর্ণ উল্টো, তাই না? সম্পূর্ণ উল্টো। হোমার ইচ্ছা করেই সম্পূর্ণ বিপরীত দু রকমের ক্যারেক্টার আমাদের সামনে হাজির করেন, যেন আমরা বুঝতে পারি, অ্যাপ্রিসিয়েট করতে পারি। যেমন হেক্টর কতখানি মহান সেটা বোঝার জন্য পাশেই আছে প্যারিস। একইভাবে অ্যাকিলিস এবং পেট্রোক্লাস এরা দুইজন পাশাপাশি। পেট্রোক্লাস কতখানি দয়ালু সেটা বোঝার জন্য পাশেই আছে কে? অ্যাকিলিস। কন্ট্রাস্ট থাকলে আমরা অনেক ভালো সেটাকে রিয়েলাইজ করতে পারি। আমাদের মানে মানে একজন কত ভালো এটা দেখানোর জন্য পাশেই আছে আর একজন কত খারাপ এটা দেখানো জরুরি, মানে এরকম পাশাপাশি পাশাপাশি। আমরা কন্ট্রাস্ট না হলে জিনিসটা আর কি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। উই নিড কন্ট্রাস্ট, আমাদের কন্ট্রাস্ট প্রয়োজন। কন্ট্রাস্ট ছাড়া আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আচ্ছা, স্যার এটা তো অলওয়েজই, এটা খালি হোমারের কেসে না, মানে আমরা তো সবসময় দেখে আসছি যে ভিলেন না হলে হিরো হয় না, এরকম কিছু একটা। হ্যাঁ, এখানে আসলে হিরো ভিলেনের ব্যাপার না, সম্পূর্ণ দুই রকম বিপরীত রকম দুটি জি ক্যারেক্টার। জি জি তারপরে জি। গত ক্লাসে আমরা দেখলাম দুই রকমের ওয়াইফ আমরা পেয়েছি, হেলেনের মতো ওয়াইফ পেয়েছি, আবার অ্যান্ড্রোম্যাকির মতো ওয়াইফ পেয়েছি। অ্যান্ড্রোম্যাকি কতখানি আইডিয়াল সেটা বোঝানোর জন্য পাশেই ছিল হচ্ছে হেলেন। হুম, আচ্ছা। ওকে। এখন আমরা আপনাদের সামনে আশা করি আপনারা পেয়ে গেছেন। আমাদের সামনে ইয়েটা আছে, ওই টেক্সটটা আছে। এটা হচ্ছে আমাদের মূল বইটা, আমাদের মেইন বুক, পেজ নাম্বার 447। কে পড়বেন? দাঁড়ান, কতজন আছি আজকে? আমরা আজকে 17 জন আছি। ওকে, কে পড়বেন? দাঁড়ান। মোমেতু আছেন? উম্মে হাবিবা মোমেতু? জি স্যার। আচ্ছা, দেখেন তো সামনে যে টেক্সটটা আছে ওটা জি পড়া স্যার। যায় কিনা দেখেন। ওই সো পেট্রোক্লাস স্পোক ইন সাপ্লিকেশন, এখান থেকে পড়েন। ওকে স্যার। স্যার সো পেট্রোক্লাস তো পড়া যাবে, তারপরে উপরে ওপেন উইথ গুগল ডক্স ওটাতে ঢাকায়। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, চলে যাবে। এই এখন পড়েন। So Patroclus spoke in supplication the grateful. In doing so, he was simply invoking his own destiny and a grateful day, greatly disturbed. Swift-footed, Achilles replied, Olympian-born Patroclus, what are you talking about? There is no prophecy I know of that I should be paying attention to, and my lady mother has passed on to me no word from Zeus. But it really hurts me when a man who is my equal wants to rob me and take away the prize I won.
That's because he has more power. After all, I have been through in this war. That really hurts me. The army gave me the girl as my prize. I had sucked a walled town. I had owned her with my own spear, and now Lord Agamemnon, na, sir? হ্যাঁ হ্যাঁ Agamemnon, son of Atreus, Atreus snatched her from my arms as if I were some refuse who wanted for nothing. ওকে, থ্যাংক Or ইউ। আমি আর বুঝতে পারি না। Welcome, sir. ওকে ওকে, নাও আমরা এখান থেকে আমাদের জরুরি ইনফরমেশন গুলো আমরা নিয়ে নিই। সো পেট্রোক্লাস, পেট্রোক্লাস এই যে এখান থেকে আমরা পড়ি আবার, পেট্রোক্লাস স্পোক ইন সাপ্লিকেশন, এভাবেই পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে কাকুতি মিনতি করলো। দ্য গ্রেট ফুল, হোমার পেট্রোক্লাসকে কি নামে ডাকছেন? দ্য গ্রেট ফুল, যে নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসছে। পেট্রোক্লাস যেটা চাচ্ছে আলটিমেটলি ইট উইল ব্রিং দ্য ডিস্ট্রাকশন। দ্য গ্রেট ফুল, ইন ডুইং সো he was simply invoking his own destiny and a dreadful death. আয়রনি হচ্ছে সে যেটা করতে চাচ্ছে এর ফলেই তার মৃত্যুকে সে ত্বরান্বিত করছে। By impersonating him as Achilles, Patroclus is bringing death nearer. এই কথা শোনার পর অ্যাকিলিস গ্রেটলি ডিস্টার্বড, যদিও খুব ভদ্রভাবেই পেট্রোক্লাস ওকে বোঝানোর চেষ্টা করলো, তারপরেও অ্যাকিলিস ডিস্টার্বড হয়ে গেল, কারণ অ্যাকিলিস তো খুবই সেন্সিটিভ, তাই না? সুইট ফুডেড অ্যাকিলিস কিভাবে রিপ্লাই দিচ্ছে? অলিম্পিয়ান বর্ন পেট্রোক্লাস, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি বলছো পেট্রোক্লাস? দেয়ার ইজ নো প্রফেসি আই নো অফ আই শুড বি পেইং অ্যাটেনশন টু। জিউস আমাকে কোনো প্রফেসি টফেসি দেয় নাই, জিউসের কথায় আমি এই যুদ্ধবাদ দিয়ে এখানে বসে নাই। And my lady mother has passed on to me no word from Zeus. জিউসের কাছ থেকে এরকম কোনো সংবাদ আমার মা আমার কাছে নিয়ে আসে নাই। But it really hurts me when a man who is my equal wants to rob me. আমারই সমান একজন, আমারই মতো একজন আমার কাছ থেকে আমার প্রাপ্য অধিকার ছিনিয়ে নিচ্ছে। It really hurts me when a man who is my equal, আমারই সমান একজন, অ্যাগামেমননের কথা বলছে, wants to rob me, আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। কি ছিনিয়ে নিচ্ছে? টেক অ্যাওয়ে দ্য প্রাইজ আই ওয়ান, আমার যুদ্ধের পুরস্কার, আমার মেডেল অফ অনার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। জাস্ট বিকজ হি হ্যাজ মোর পাওয়ার, শুধুমাত্র তার পলিটিক্যাল ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা বেশি হওয়ার কারণে সে আমার মেডেল অফ অনার, আমার গ্লোরি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। আফটার অল আই হ্যাভ বিন থ্রু ইন দিস ওয়ার, দ্যাট রিয়েলি হার্টস মি। তার জন্য আমি কত কষ্ট করলাম, আমি একা তার কতগুলো যুদ্ধ জয় করে দিলাম, অথচ সে আমার যুদ্ধের উপহার, আমার পুরস্কার আমার কাছ থেকে কেড়ে নিল। দ্য আর্মি গেভ মি দ্যাট গার্ল অ্যাজ মাই প্রাইজ, যুদ্ধ জয়ের উপহার স্বরূপ আমার এই গ্রিক আর্মি আমাকে এই উপহারটা দিল, এটা তো আমার মেডেল অফ অনার। আই হ্যাড স্যাকড আ ওয়ার্ল্ড টাউন, আমরা জানি সেই শহরটা হচ্ছে ক্রাইস। আই স্যাকড ক্রাইস, আমি ক্রাইস শহরটা দখল করে দিলাম, তার উপহার স্বরূপ সবাই আমাকে ব্রেসেইস কি দিল। ব্রেসেইস ইজ মাই ওয়ার প্রাইজ। I had won Briseis, I had won her with my own spear, আমি আমার নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে আমি সেই উপহারটা পেয়েছি, ওয়ার প্রাইজ পেয়েছি। And now Lord Agamemnon, son of Atreus, snatched her from my arms. এখন সে অ্যাগামেমনন, কথা নাই বার্তা নাই, আমার যুদ্ধের প্রাইজ আমার কাছ থেকে কেড়ে নিল, as if I were some refugee, যেন আমি মনে হয় সাধারণ কেউ, who counted for nothing। আমি কি রিফিউজি? আমার কাছ থেকে এইভাবে জিনিসপত্র কেড়ে নিচ্ছে। এখন এইখানে আমরা যে ওর ভিতরে যে অ্যাঙ্গার, ওর যে ভিতরে জমে থাকা ইনসাল্ট, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং অ্যাকিলিসের জন্য আমাদের কিছুটা হলেও কিন্তু মানে সিম্প্যাথি হচ্ছে, যদিও পুরোপুরি না, কারণ একটু আগে সে পেট্রোক্লাসকে অনেক মানে কঠিন ভাষায় কথা শুনিয়েছে। তারপরেও অ্যাকিলিসের ভেতরে যে রাগটা আছে, এটাকে কিন্তু আমরা অ্যাবনর্মাল বলতে পারি না। এটা কিন্তু আপনার আমার মধ্যে প্রায়ই হয়, আমরা প্রায়ই কিন্তু এরকম
ইগো প্রবলেমে প্রায় কিন্তু আমরা এরকম সেলফিশ আচরণ করি। অ্যাকিলিস যে আচরণটা করছে এটা কিন্তু অ্যাবনর্মাল না, এটা হচ্ছে ইউনিভার্সাল। এটা আপনি আমি আমরা করি। যখনই আমাদের কাছ থেকে কেউ আমাদের কোনো জিনিস ছিনিয়ে নেয় একই লেভেলে ক্ষমতার দাপটে, তখন কিন্তু আমরা এরকম আচরণ করে থাকি। এই যে তার বেসিক হিউম্যান ইমোশনটা, এটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। এখানে আমরা অ্যাকিলিসের ইমোশনটা পাচ্ছি, এই যে ওর মধ্যে পেইন, ইনসাল্ট, পেইন অফ ইনসাল্ট, এবং ওর যে ওর ফিয়ারটা, ওর ফিউরিটা, ওর যে রাগ, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একই সাথে এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রেট। অ্যাকিলিস যে কাজটা করছে এটা কিন্তু মানুষের মধ্যে দেখা যায়। ইট ইজ নট অ্যাবনর্মাল, দিস ইজ ইউনিভার্সাল। আমরা কিন্তু ফিল করতে পারি। অ্যাকিলিসের জায়গায় আপনাকে বসান, আপনার আপনার পরিশ্রমের ফসল কেউ আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে। সামওয়ান ইজ স্ন্যাচিং সামথিং ফ্রম ইউ, যেটা আপনার বাই রাইট, দ্যাট ইজ ইয়ার্স। আপনার অধিকারের জিনিস যখন কেউ আপনার কাছ থেকে জোর করে কেড়ে নেয়, এবং সেটা যদি আপনার সম্মানের প্রতীক হয়, তাহলে আপনার কেমন লাগবে? ওকে, তারপর অ্যাকিলিস অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, বাট দ্যাটস ওভার ডান উইথ। যা হয়েছে হয়ে গেছে। অ্যাগামেমনন আমাকে অপমান করেছে, করে ফেলছে, তো এখন সেটা আর কি করার? লেট ইট গো, যেতে দাও। যদিও সে মুখে বলছে লেট ইট গো, কিন্তু সে কিন্তু সেটা ইজ নট লেটিং ইট গো, সে কিন্তু যেতে দিচ্ছে না। আই ওয়াজ রং ইন সাপোজিং ম্যান কুড নার্স হিজ অ্যাঙ্গার ফরএভার। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু তার রাগ তখনো মনে পুষে রেখেছে। অ্যাকিলিস বলছে, মুখে বলছে যে আমি আমার রাগ বেশিক্ষণ মনে পুষে রাখি না, কিন্তু আসলে সে রাগটা পুষে রেখেছে। মানে ওর মুখ বলছে যে আমি রাগ পুষে রাখি নাই, কিন্তু আসলে সে রাগ পুষে রেখেছে। Though I had intended to do till the tumult and the fighting reached my own ships. আমি ভেবে কাজের কাজ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। ঠিক আছে, তোমার কথাই সই। পেট্রোক্লাস বলছে আচ্ছা ঠিক আছে পেট্রোক্লাস, তুমি যা চাইছো তাই হবে। মানে অ্যাকিলিস কিন্তু রাজি হচ্ছে। কাগজ কলম থাকলে রেডি হন, এই পার্টটা খুব সিরিয়াস, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। অ্যাকিলিস কি বলছে পেট্রোক্লাসকে? আর্ম ইউরসেলফ দেন ডিয়ার পেট্রোক্লাস, তুমি তৈরি হও। ইন মাই ফেমাস ব্যাটল গিয়ার, আমি তোমাকে আমার যুদ্ধের পোশাক, যুদ্ধের অস্ত্র সবকিছু দিচ্ছি। টেক মাই ফেমাস ব্যাটল গিয়ার, আমার এই আর্মার, শিল্ড সবকিছু তুমি নাও। লিড মাই ওয়ারলাইক মার্মিডেন্স ইনটু ব্যাটল, নাও আমার দলকে তুমি নিয়ে নাও, আমার এলিট ফোর্স আমি তোমাকে দিলাম, আজকে তুমি হচ্ছে মার্মিডনের লিডার। টেক দিস ক্রু, আমার এই পোশাকটা তুমি নাও, নিজেকে আমার মতো করে সাজাও, সবাই যেন তোমাকে দেখে মনে করে ইউ আর অ্যাকিলিস। মানে অ্যাকিলিস কিন্তু ওকে বুদ্ধি দিচ্ছে কিভাবে সাজাতে হবে। Now that a dark cloud of Trojan and indeed swelling threateningly round our ships, এই আমাদের জাহাজের চারদিকে ওদের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি। And the Greeks are clinging on to a narrow strip of ground with the beach at their back. গ্রিকরা আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাচ্ছে, পিছু হটছে। The whole town has turned out against us. Its courage restored. মানে এখানে কিন্তু আমরা যুদ্ধের আরেকটা ছবি পাচ্ছি। ট্রোজানরা আগাচ্ছে, গ্রিকরা পেছাচ্ছে, এক টুকরো জমিতে ওরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, পেছনে সমুদ্র, মানে ওরা কোণঠাসা। The whole town has turned out against us. ট্রোজান পুরো ইলিয়াম শহর বিপক্ষে এগিয়ে আসছে। Its courage restored. মানে ওদের যে সাহস হারিয়ে গিয়েছিল, ওদের সেই সাহস আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। No wonder when they cannot see the helmet on my head glinting in their faces. এত সাহস তারা কই পেল? যখনই তারা শুনলো অ্যাকিলিস তো যুদ্ধে নাই, এখন তো আমরা যুদ্ধে যেতেই পারি। অ্যাকিলিস বলছে আমি যুদ্ধে নাই, আর এইদিকে ওরা ওদের বীরত্ব জাহির করছে। আমি থাকতাম, দেখতাম ওদের কত সাহস। I am absent. They are not seeing their face reflected on my head. আমার আমার যে শিরস্ত্রাণ, সেখানে তো তাদের মুখ প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে না।
আমাকে দেখলে তাদের সাহস টের পাওয়া যেত। They cannot see the helmet on my head glinting in their faces. আমার হেলমেটে তাদের ছবি তারা দেখলে তাদের সাহস বোঝা যেত কতখানি। They would soon take to their heels and fill the gullies with their dead. আমি যদি একবার দাঁড়াই, এরা কেউ আমার সামনে দাঁড়িয়ে থাকার সাহস তাদের নাই। They are not courageous enough to stand before me. আমি দাঁড়ানো মাত্র তারা পালিয়ে যাবে। If Lord Agamemnon had kindly feelings towards me, অ্যাগামেমনন শুধুমাত্র আমাকে যদি একটু সরি বলে আমাকে ডাকতো, আমি চলে যেতাম। আর আমি থাকলে কোনো ট্রোজানের সাধ্য নাই আক্রমণ করার। The whole army would be vanquished by myself only. আমি একাই ওয়ান ম্যান আর্মি, আমি একাই 100। এই 1000 ট্রোজানদের বিরুদ্ধে আমি একাই যথেষ্ট। শুধু যদি অ্যাগামেমনন একবার বলতো তাহলে আমি যেতাম। Having to defend the very camp itself. এখন কি করার, আমাকে তো ডাকে নাই, আমি যাব কেন? গ্রিকরা তাদের ক্যাম্প তারা নিজেরা রক্ষা করুক। Diomedes' spears no longer raging in the hands to save the Greeks from destruction. কোথায় সেই গ্রেট ডায়োমেডিস, সেই সেকেন্ড গ্রেটেস্ট, আমার পরে যে গ্রেটেস্ট ডায়োমেডিস, সে কোথায়? তার বল্লম কোথায়? সে কোথায় শুয়ে আছে দেখি। And I have not even heard loathsome Agamemnon barking out in orders. অনেকক্ষণ যাবত অ্যাগামেমনন তো বার্ক করছে না। বার্ক কাকে বলে? ঘেউ। অনেকক্ষণ যাবত আমি অ্যাগামেমননের ঘেউ ঘেউ। It is man-slaying Hector shouts the ring in my ears. তার বদলে আমি কার চিৎকার শুনতে পাচ্ছি, গর্জন শুনতে পাচ্ছি? হেক্টরের গর্জন শুনতে পাচ্ছি। As he hounds on his Trojans, their cries fill the whole plain. They are trouncing the Greeks. সে বলছে গ্রিকদের অবস্থা সত্যিই শোচনীয়। মানে এখানে আমরা যুদ্ধের ছবি কিন্তু পাচ্ছি, এই যে যুদ্ধের একটা ছবি পাচ্ছি। এবং অ্যাকিলিস যে একেবারে তার সৈন্যদের প্রতি একেবারে পাষাণ তা কিন্তু না, কিছুটা হলেও ইমোশন কিন্তু আছে তার মধ্যে। একেবারে যদি আমরা বলি যে অ্যাকিলিস হৃদয়হীন পাষাণ, তাহলে কিন্তু ভুল বলা হবে। মানে অ্যাকিলিস ওর যে ইগোটাকে সে ট্যাকল দিতে পারছে না। তার ইগো এতটাই স্ট্রং যে তার সিম্প্যাথিটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। এটা কিন্তু শুধু অ্যাকিলিসের বেলায় না, আমাদের বেলায়ও সত্য। আবার বলেন। আপনি চিন্তা করেন, ইউনিভার্সাল কোয়েশ্চেন। ওকে, পেট্রোক্লাস allowed back to fight. অ্যাকিলিস পেট্রোক্লাসকে অনুমতি দিল, যাও যুদ্ধ করো। Nevertheless, Patroclus, you must save the ships. যাও পেট্রোক্লাস, গ্রিকদেরকে উদ্ধার করো। আমি তো যাচ্ছি না, আমাকে ডাকে নাই, আমি কেন যাব? তুমি যাও। Attack with all your force. এই যে জায়গাটা ইম্পর্টেন্ট, কিভাবে অ্যাকিলিস পেট্রোক্লাসকে নির্দেশনা দিচ্ছে, অ্যাকিলিস পেট্রোক্লাসকে ডিরেকশন দিচ্ছে কিভাবে যুদ্ধ করতে হবে, ওয়ার ট্যাকটিক্স শিখিয়ে দিচ্ছে। পিকচার অফ ওয়ার এবং পিকচার অফ লাইফ দুটো একসাথে এখানে আমরা পাচ্ছি। অ্যাকিলিস যেভাবে পেট্রোক্লাসকে নির্দেশনা দিচ্ছে, attack with all your force before the Trojan and send them up in flames and cut us from the home. ওকে, বলছে যে তুমি পেট্রোক্লাস যদি অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়াও, ওরা তোমাকে দেখেই পালাবে, ওরা পালিয়ে যাবে ঠিক, কিন্তু সাবধান, বি কেয়ারফুল, বাট লিসেন while I tell you exactly how I want things to be. কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে, খুব সাবধান, খুবই সাবধান। লিসেন কেয়ারফুলি, আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। সাবধান, আমার কথা অমান্য করো না। ডু নট ইগনোর মাই অ্যাডভাইস, আমার কথা কিন্তু অমান্য করো না। আমি যেভাবে যেভাবে বলবো এক্স্যাক্টলি হাউ আই ওয়ান্ট থিংস টু বি। আমি আমার আর্মার তোমাকে দিচ্ছি, অ্যাকিলিস সেজে তোমাকে যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার অনুমতি তোমাকে দিচ্ছি,
মার্মেডেন গ্রুপটাও আমি তোমাকে দিচ্ছি, কিন্তু সাবধান, আমার কথা ভালো করে শোনো, খুবই ইম্পর্টেন্ট, এখানে মার্ক করে রাখেন। এটা হচ্ছে অ্যাডভাইস ফ্রম একিলিস, এটা হচ্ছে সাবধান বাণী, ওয়ার্নিং। দিস ইজ আ ওয়ার্নিং ফ্রম একিলিস। I want you to win me. I want you. অ্যাকিলিস বলছে পেট্রোক্লাস, I want you to win me great honor. কেন? কারণ তুমি তো অ্যাকিলিস সেজেই যাবে। এখন তুমি যদি জিতো তাহলে তো এটা তোমার নাম হবে না পেট্রোক্লাস। ডিয়ার পেট্রোক্লাস, you will not bring yourself any glory. তুমি কিন্তু তোমার জন্য কিন্তু কোনো গ্লোরি আনবে না। You will bring glory for me. তুমি অ্যাকিলিস সেজে যাচ্ছ, যা কিছু গ্লোরি তা কিন্তু আমার জন্য, মনে রেখো। I want you to win me great honor. তুমি আমার জন্য অনার নিয়ে এসো। Honor and glory in the eyes of all the Greeks. গ্রিকরা সবাই জানবে it's me Achilles who saved them, so that they give my lovely woman back to me and provide splendid gifts as well. এবং তারপরে আশা করি তারা আমাকে আমার ব্রেসেস ওয়ার প্রাইসকে আমার কাছে ফেরত দেবে, and they will give me compensation, এবং আমাকে ক্ষতিপূরণও দেবে। এখন এই জায়গায় এসে আপনারা হয়তো বলতে পারেন যে এত কিছুর পরেও অ্যাকিলিসের লাগবে, এত কিছুর পরেও তার ক্ষতিপূরণ লাগবে, এত কিছুর পরেও তার লাগবে। হ্যাঁ, লাগবে, কারণ অ্যাকিলিসের কাছে এটা হচ্ছে সিম্বল অফ গ্লোরি। ক্ষতিপূরণ এটা সে ম্যাটেরিয়াল সেন্সে দেখছে না, এটা সে দেখছে অ্যাজ এ সিম্বল অফ গ্লোরি, এই জন্য এটা তার কাছে গুরুত্বপূর্ণ। সো return to me directly, you have driven the Trojans from the ships. এই যে আমি তোমাকে অ্যাকিলিস সাজালাম, তুমি যাবা গিয়ে ট্রোজানদেরকে তাড়িয়ে দিবা, তোমাকে দেখলেই ট্রোজানরা পালায় যাবে, এবং সাথে সাথে অন্য কোথাও তুমি যাবা না, ওরা যখন পালিয়ে যাবে সাথে সাথে ইউ উইল ব্যাক টু মি, ইউ উইল রিটার্ন ব্যাক টু মি ডিরেক্টলি। কাগজ কলম থাকলে এটা মার্ক করে রাখেন। সো রিটার্ন টু মি ডিরেক্টলি, ইউ হ্যাভ ড্রিভেন দ্য ট্রোজান ফ্রম দ্য শিপস। যখনই তোমাকে দেখে ওরা পালিয়ে যাবে সরাসরি ডিরেক্টলি আমার কাছে তুমি ব্যাক আসবে, অন্য কোথাও যাবা না, বারবার বলছে। Return to me directly when you have driven the Trojan from the ships. ট্রোজানরা যখন তোমাকে দেখে পালিয়ে যাবে তুমি সরাসরি আর কোনো কথা না বলে আমার কাছে চলে আসবা। Even if loud thundering Zeus offers you the chance of winning glory for yourself. স্বয়ং জিউস এসে যদি তোমাকে বলে, স্বয়ং জিউস এসে যদি তোমাকে বলে যে গো, তুমি শুনবা না, জিউসের কথার থেকে আমার কথার দাম বেশি, আর কারো কথা শুনবে না। স্বয়ং জিউস এসেও যদি বলে তুমি সামনে যাবা না, তোমাকে দেখে যখন পালিয়ে যাবে তুমি সরাসরি আমার কাছে চলে আসবা। ইউ উইল রিটার্ন ব্যাক টু মি ডিরেক্টলি, ডিরেক্টলি, অন্য কারো কাছে না। ডোন্ট এন্টারটেইন এনি ড্রিমস অফ ফাইটিং, ডোন্ট এন্টারটেইন এনি ড্রিমস অফ ফাইটিং অন উইদাউট মি এগেইনস্ট দিস ওয়ার লাভিং ট্রোজান। আমাকে ছাড়া তুমি যুদ্ধে যাবে না। অ্যাকিলিস বারবার করে বলছে ডু নট এনগেজ ইন ফাইটিং, যুদ্ধক্ষেত্রে ফাইটিং এ ঢুকো না আমাকে ছাড়া। ডু নট এন্টারটেইন এনি ড্রিমস অফ ফাইটিং অন উইদাউট মি এগেইনস্ট দিস ওয়ার লাভিং ট্রোজান। আমি ছাড়া যেন তুমি যুদ্ধক্ষেত্রে না ঢোকো, তুমি জাস্ট ওদেরকে তাড়িয়ে দিয়ে চলে আসো। ডু নট ক্রস দ্য বাউন্ডারি। অ্যাকিলিস বলছে ডিয়ার পেট্রোক্লাস, ডু নট ক্রস দ্য বাউন্ডারি, ইউ উইল ডিমিনিশ মাই অনার। এটা আমার যে সম্মান সেটা কিন্তু কমে যাবে। মানে কিভাবে অ্যাকিলিস ওকে ডিরেকশন দিচ্ছে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অ্যাকিলিস ওকে বারবার বলছে ডু নট ক্রস দ্য বাউন্ডারি, তারা যখন তোমাকে দেখে পালিয়ে যাবে তুমিও চলে আসো। ডু নট অ্যাডভান্স, সামনে যাবে না, ইউ উইল ডিমিনিশ মাই অনার। সো ডোন্ট লিড দ্য মার্মিডেন্স অনটু ইলিয়াম ইন দ্য ফ্লাশ অফ ভিক্টরি। ঝোঁকের মুখে আমার এই মার্মিডেন গ্রুপটাকে নিয়ে ভুলেও কিন্তু ইলিয়ামের দিকে যেও না। ডু নট ক্রস দ্য ব্যাটল লাইন, সামনে কিন্তু যাবে না। ডু নট লিড দ্য মার্মিডেন্স অনটু ইলিয়াম ইন দ্য ফ্লাশ অফ ভিক্টরি, যুদ্ধের নেশার বশবর্তী হয়ে ডু নট অ্যাপ্রোচ টু ইলিয়াম, ইলিয়ামে যেও না। কিলিং ট্রোজানস অ্যাজ ইউ গো, একজন ট্রোজানও তুমি হত্যা করো না। ডু নট কিল ইভেন ওয়ান ট্রোজান,
একজন ট্রোজানও তুমি হত্যা করবে না। বারবার কিন্তু অ্যাকিলিস পেট্রোক্লাসকে নিষেধ করে দিচ্ছে। আমরা জানি সেই নিষেধ ও পালন করতে পারবে না। অ্যাকিলিস ওকে বলে গেছে, ডু নট কিল ইভেন ওয়ান ট্রোজান সোল or one of the eternal gods from Olympus. তুমি যদি ভুলেও একজন ট্রোজানকে মেরে ফেলো, one of the eternal gods from Olympus may cross your path, তখন একজন গড এসে তোমার সব প্ল্যান বাতিল করে দিবে। সে কে? The archer god Apollo loves these Trojans dearly. অ্যাপোলো এদেরকে প্রচন্ড ভালোবাসে। তুমি যদি একজন ট্রোজানও মেরে ফেলো, অ্যাপোলো এসে তোমাকে বিপদে ফেলবে, আর অ্যাপোলোর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অ্যাকিলিস সাবধান করে দিল, অ্যাপোলো, 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 রিমেম্বার দিস নেম, দ্য প্লেগ গড, ট্রোজান লাভার, প্লেগ গড অ্যাপোলো। টার্ন ব্যাক when you have lit the way to victory at the ships. যখনই তোমাকে দেখে ওরা পালায়ে যাবে ট্রোজানরা, টার্ন ব্যাক, চলে এসো, চলে এসো। But turn back when you have lit the way to victory at the ships. যখন তোমাকে দেখে ট্রোজানরা পালিয়ে যাব, সাথে সাথে at once return directly to me, আমার কাছে চলে এসো, and leave the rest to do the fighting. Leave the rest to do the fighting on the plain. অন্যরা যুদ্ধ করুক, you will not approach. বলছে, you disguising me, তুমি যে আমি সেজে যাচ্ছ, ভুলেও কিন্তু ব্যাটল লাইন ক্রস করবে না, একজন ট্রোজানকেও তুমি আঘাত করবে না। ফাদার জিউস, অ্যাথেনি, অ্যাপোলো। ফাদার জিউস, the supreme Greek god, supreme god Zeus, Athene, and Apollo. If only no Trojan could get away alive, if only no Trojan could get away alive, যদি কোনো ট্রোজান জীবন নিয়ে পালাতে না পারত, not one and no Greek either, বলছে সব ট্রোজান ধ্বংস হয়ে যাক, সব গ্রিক ধ্বংস হয়ে যাক, and we too could survive the massacre. এখানে দেখেন তাদের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি। পেট্রোক্লাস অ্যাকিলিসের কতখানি পছন্দের, কতখানি কাছের মানুষ, সেটা এখানে বোঝা যাচ্ছে। কি বলছে? সব ট্রোজান মরে যাক, সব গ্রিক ধ্বংস হয়ে যাক, we too could survive the massacre. শুধু আমরা দুইজন যদি থাকি টিকে এই ধ্বংসযজ্ঞ, to tear off the Troy's holy diadem of towers single-handed. শুধুমাত্র আমরা দুইজনই যথেষ্ট ট্রয় নগরীকে ধ্বংস করে দেওয়ার জন্য। অ্যাকিলিস পেট্রোক্লাসকে বলছে, forget about the Trojans, forget about the Greeks, only তুমি আর আমি, only you and me, only you and me, we too can easily demolish Troy, we can easily level the whole town of Ilium to the ground. এখানে তাদের সম্পর্কটা কেমন এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে স্পেশালি the emotion of Achilles towards the war, emotion of Achilles towards Patroclus, ultimately image of war. খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা মাথায় রাখেন, পেজ নাম্বারটা লিখে রাখেন, 447 448, এই দুই পেজ অ্যাকিলিসকে বোঝার জন্য ইম্পর্টেন্ট। While Achilles and Patroclus were talking together in this way, Achilles Patroclus তারা কথা বলছে এভাবে, the moment came when Ajax could no longer hold his position. Ajax আরেকজন বড় যোদ্ধা, ওইদিকে যুদ্ধ হচ্ছে। Ajax হচ্ছে one of the great Greek soldiers. সে অনেকক্ষণ যাবত ফাইট করে যাচ্ছিল একা একা, কিন্তু সে আর পারল না। He was conquered by the will of Zeus. Will of Zeus, যেটা আমরা ক্লাসের শুরুতে বলেছি, জিউসের প্রমিস, জিউসেস প্রমিস টু থেটিস, সেটা কি ছিল?
জিউসের প্রমিস ছিল যে উইদাউট অ্যাকিলিস দ্য গ্রিক আর্মি উইল সাফার গ্রেট লসেস, তারা হারতে থাকবে। জিউসের প্রমিস রক্ষা হচ্ছে, এইজেক্স দ্য গ্রেট সেও পারল না। ওভারওয়েলমড উইথ স্পিয়ার্স ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য প্রাউড ট্রোজান, ট্রোজানদের বর্ষার আঘাতে সে আহত হয়ে গেল। His shining helmet, its stout blade struck again and again on both sides. His shining helmet, its stout blade struck again and again. ওর যে হেলমেটের দিকে লক্ষ্য করে বারবার ঝাঁকে ঝাঁকে বল্লম এসে আঘাত করতে লাগলো। Struck again and again on both sides. কি ভয়ঙ্কর ছবি। হেলমেটে এসে বর্ষা একটার পর একটা আঘাত করছে। বৃষ্টি, বর্ষার বৃষ্টি, বল্লমের বৃষ্টি হেলমেটে। rang terrifyingly about his temples. টেম্পল, মাথার যে টেম্পলে প্রচন্ড জোরে শব্দ করছে, মানে এইজেক্স আর দাঁড়িয়ে থাকতে পারছে না। His left shoulder ached from the prolonged effort of swinging his shield. এইজেক্সের শিল্ডটা ছিল অনেক বড়। আপনারা গুগলে যদি সার্চ দেন এইজেক্স দ্য গ্রেট, তাহলে দেখবেন তার অস্ত্রের, আপনারা দেখবেন এইজেক্সের অস্ত্রটা অনেক বড়। এত বিশাল ভারী শিল্ড নিয়ে সে যখন যেতে থাকে, এটা তার ঘাড়ে আস্তে করে তার লেফট শোল্ডারে টান লাগলো। তাহলে দেখেন এখানে কি চমৎকার একটা ডিটেল দিলেন হোমার। একই সাথে লাইফের একটা পিকচার, একই সাথে যুদ্ধের একটা ছবি। কি ডিটেল! এইজেক্সের লেফট শোল্ডার এইট ফ্রম দ্য প্রোলংড এফোর্ট অফ সুইঙ্গিং হিজ শিল্ড। এইজেক্স তার শিল্ড, এইজেক্সের শিল্ড আপনি সার্চ দিলে পাবেন। সে ওটা ঘোরাতে ঘোরাতে তার লেফট শোল্ডারে, বাম কাঁধে টান লাগলো। Though even so the volleys of enemy spears were unable to knock it aside. কিন্তু তাকে আঘাত করতে পারেনি, কিন্তু সে তার শরীর আর কুলাতে পারছে না। আর কতক্ষণ যুদ্ধ করবে একা একা? অ্যাজাক্স একা দাঁড়িয়েছিল। He was panting hard. সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, হাঁপাচ্ছিল। And sweat streamed from all his limbs. তার হাত পা জুড়ে টপ টপ করে ঘাম পড়ছিল। He had no time to catch his breath. এই যে এখানে মানে যুদ্ধের আরেকটা ছবি, যুদ্ধ করছে এইজেক্স, যুদ্ধ করছে, তার যুদ্ধের ডিটেইল বর্ণনা এখানে আছে। এভরিওয়্যার ডিজাস্টার পাইলড অন ডিজাস্টার। দেখেন যুদ্ধের একটা ছবি, কি কি অদ্ভুত ভাবে যুদ্ধের ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলছেন হোমার। ডিজাস্টার পাইলড অন ডিজাস্টার, ডিজাস্টারের পর ডিজাস্টার জমছে। ওকে, এখন আমাদের একটু রিক্যাপ আমরা একটু রিক্যাপ করি আজকে আমরা কি কি আলোচনা করেছিলাম। এখানে আপনারা কন্টিনিউ করবেন এইভাবে। ও আরেকটু বাকি আছে, 449-এ সো দ্য ফায়ার সোয়াইল্ড রাউন্ড হার টার্ন। আগুন চারিদিকে জ্বলে উঠলো। এখানে কি হলো? ট্রোজানরা আগুন জ্বালিয়ে দিল। এই যে the Trojans threw blazing brands into the swift ship. ট্রোজানরা এসে গ্রিকদের জাহাজে আগুন ধরিয়ে দিল। And in a moment she was wrapped in inextinguishable flame. এমন দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো যেন মনে হয় কোনোভাবেই সেটা নেভানো যাবে না, নেভানো যায় না যে আগুনের লেলিহান শিখা। So the fire swelled round her stern. But Achilles slapped his thighs and said to Patroclus, up Olympian born Patroclus, charioteer, বলছে ওঠো পেট্রোক্লাস ওঠো, I can see a blaze of fire roaring up by the ships. ওই যে জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে ট্রোজানরা, গ্রিক জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। They must not capture them and cut off our retreat. এরকম চলতে থাকলে তো আমরা ফিরে যেতে পারবো না। We will fail to return to our home. এখন তোমার যাওয়া উচিত। They must not capture them and cut off our retreat. Quick, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। Get your armor. Your armor বলতে আমার। Get my armor and while I assemble the men. বলছে তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। Patroclus arms. Patroclus তখন ড্রেসটা পরছে।
the Myrmidons muster. Myrmidon group একসাথে হচ্ছে. So he spoke, and Patroclus armed himself in the gleaming bronze. এটা কার ড্রেস? This is Achilles' dress. কিভাবে সে ড্রেস পরছে? কিভাবে সে ড্রেস পরছে তার একটা বর্ণনা আছে. The way Patroclus arms himself. কিভাবে? তার বর্ণনা আমরা এখানে পাচ্ছি. This is not only a picture of war but also picture of life. ডিটেইলস যেভাবে হোমার আমাদের সামনে তুলে ধরছেন, কিভাবে কিভাবে সে রেডি হচ্ছে, তখনকার সময়ে একজন সৈনিক কিভাবে রেডি হতো তার বর্ণনা. ফার্স্ট হি মানে পেট্রোক্লাস প্লেসড ফাইন লেগ গার্ডস অন হিজ শিনস. সবার আগে সে লেগ গার্ড পরলো, ফিটেড উইথ সিলভার অ্যাঙ্কেল ক্লিপস, এবং সেই লেগ গার্ডের মধ্যে অ্যাঙ্কেল ক্লিপস ছিল, সে ক্লিপ লাগিয়ে দিল. তারপর দেন হি পুট অন অ্যাকিলিসেস বডি আর্মার. তারপর সে বডি আর্মার পরলো, অ্যাকিলিসের সেই লেজেন্ডারি ফেমাস বডি আর্মার বর্ম পরলো, গ্লিটারিং অ্যান্ড স্টারি, চকচক করছে, তারা যেমন ঝিকমিক করে তেমন ঝিকমিক করছে. Over his shoulder he slung his bronze silver riveted sword. তার শোল্ডার ঘাড়ের উপর দিয়ে সে আস্তে করে তার সিলভার রিভেটেড সোর্ড, তার যে তলোয়ার এরকম রূপার পার দেয়া, সেটা সে ঝুলিয়ে দিল. দেন হিজ গ্রেট হেভি শিল্ড. তারপর অ্যাকিলিসের সেই বিখ্যাত শিল্ড, হেভি ভারী শিল্ড. On his mighty head he placed his well-made helmet with horsehair crest. তারপর সে মাথায় হেলমেট পরলো, well-made helmet with horsehair crest. ঘোড়ার লেজের যে ওদের যে হেলমেট গুলো দেখবেন, গ্রিক সোলজার যে হেলমেট, ওদের হেলমেটের মাথায় এরকম থাকে, ঘোড়ার যে লেজের লোম সেটা দিয়ে সুন্দর করে সাজানো থাকে. The plume nodding frighteningly from the top. Plume nodding frighteningly from the top. আপনারা যদি সিরিজটা দেখেন, ওই সিরিজে দেখবেন গ্রিকদের ওদের স্পেশাল একটা হেলমেট আছে, ওই হেলমেটের উপর দিয়ে এরকম লম্বা ঘোড়ার লেজের মতো এরকম বের হয়ে থাকে. জি স্যার, আমি দেখেছি। Then he took up two powerful spears. তারপর অ্যাকিলিসের দুটো বেশ ভারী শক্তিশালী দুটো বল্লম সে নিল, that fitted his grip. The only weapon of matchless Achilles he did not take. একটা মাত্র, সবই নিতে পারলো কিন্তু একটা অস্ত্র সে আর তুলতে পারলো না, একটা অস্ত্র সে তুলতে পারলো না. এই যে the only weapon of matchless Achilles he did not take was Achilles' long thick heavy spear. অ্যাকিলিসের একটা স্পিয়ার ছিল অনেক ভারী, এটা সে নিতে পারলো না, এটা এত ভারী ছিল, এটা মাত্র অ্যাকিলিস একমাত্র এটাকে তুলতে পারত, আর কেউ সেটাকে তুলতে পারেনি. অ্যাকিলিসের সেই ভারী, এটা হচ্ছে পিলিয়াসের একটা মানে গ্রেট স্পিয়ার, এটা বাবার কাছ থেকে পেয়েছে অ্যাকিলিস, এটা এত ভারী, এটা অ্যাকিলিস ছাড়া কেউ তুলতে পারে না. নো গ্রিক কুড উইল্ড দিস বাট অ্যাকিলিস. অ্যাকিলিস ছাড়া আর কেউ এটাকে তুলতে পারে না, পেট্রোক্লাসও তুলতে পারে নাই. হু অ্যালোন নো হাউ টু হ্যান্ডেল ইট. প্রচন্ড ভারী, কিন্তু ওর যে ছোট ছোট দুটা ছিল, স্পিয়ার ছিল, সেই দুটো পেট্রোক্লাস নিয়ে নিল. ইট ওয়াজ মেড ফ্রম, এরপরে এই যে লেজেন্ডারি স্পিয়ার, এই যে হেভি স্পিয়ার, এটার একটা বর্ণনা আছে, এটারও বর্ণনা আছে, কিভাবে এটা বানানো হলো তার একটা বর্ণনা আছে. It was made from an ash tree on the top of Mount Pelion. পেলিয়ন পর্বতের উপরে একটা বিশাল অ্যাশ ট্রি ছিল, অ্যাশ ট্রি একটা গাছের নাম. had been a gift from Cheiron to Achilles' father Peleus. Cheiron তার অ্যাকিলিসের বাবা পিলিয়াসকে উপহার স্বরূপেই স্পিয়ারটা দিয়েছিল, টু ব্রিং ডেথ টু ওয়ারিয়ার্স. এইভাবে আস্তে আস্তে তারা
আস্তে আস্তে পেট্রোক্লাস কিন্তু অ্যাকিলিস সাজলো, এবং অ্যাকিলিস ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে ডু নট ক্রস দ্য বাউন্ডারি, ডু নট এনগেজ ইন ফাইটিং, ডু নট কিল ইভেন আ সিঙ্গেল ট্রোজান। ইফ ইউ ডু, অ্যাপোলো উইল অ্যাটাক ইউ। অ্যাপোলোর কাছ থেকে বাঁচানোর মতো কেউ নাই। অ্যাকিলিস কিন্তু তারপরেও, এত বিপদ জানার পরেও সে কিন্তু পেট্রোক্লাসকে একা ছেড়ে দিচ্ছে। এখন এই জায়গায় বলেন আপনাদের মতামত কি? অ্যাকিলিস খুব ভালো করেই জানে যে তার আদরের মানুষটা যুদ্ধে রিস্কে আছে, তারপরেও সেই যে কাজটা করলো, কেন করলো? আপনাদের কি মনে হয়? আসুন আলোচনা করি। এই টাইমটা হচ্ছে আমাদের একটু বোঝা জরুরি, মানে আমাদের কি ছিল পেট্রোক্লাস এন্ড অ্যাকিলিস। আমরা পেট্রোক্লাসকে চেনার চেষ্টা করলাম, চেনলাম মানুষ কেমন ছিল, তার ডায়ালগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস। অ্যাকিলিসেরও আমরা কিছু পরিচয় পেলাম, সে কেমন মানুষ। এখন এত কিছুর পর, এত রিস্ক জানার পরেও পেট্রোক্লাসকে অ্যাকিলিস একা ছেড়ে দিচ্ছে, সে বিষয়ে আপনার মতামত কি? আমরা এখানে 13 জন আছি এখন। এখন আমাদের এই একটু আমরা একটু আলোচনা করি নিজেদের মতো করে। স্যার, হ্যাঁ রাহাত। অ্যাকিলিস মানে নিজের ব্যাপারে এতটাই ইয়ে ছিল যে সে ডিসিশন ছিল যে তার প্রিয় মানুষটা যাক, তার প্রিয় মানুষটা রিস্ক থাকুক, কিন্তু সেটাও যুদ্ধে নামবে না। মানে এই ক্ষেত্রে আপনার কি কমেন্ট কি এই ব্যাপারে? আমার ক্ষেত্রে কমেন্ট হচ্ছে যে অ্যাকিলিসের আসলে মনুষ্যত্ব বোধটার ছিটে ফোটাও নাই, মানে এই ঘটনাতে সেটা বুঝেছে। আচ্ছা। ইট ফিলস লাইক তার ব্রেইনের এক সাইড পুরোপুরি অফ হয়ে গেছে। মানে সে কিন্তু মানে জানে, অ্যাকিলিস কিন্তু ভালো করেই জানে যে বারবার নিষেধ করা সত্ত্বেও পেট্রোক্লাস কিন্তু তার নির্দেশ অমান্য করতেই পারে, তাই না? এখন ওইরকম একটা যুদ্ধের মুহূর্তে নেক্সট ক্লাসে আমরা দেখব যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। পেট্রোক্লাসের মতো এরকম মাটির মানুষ, এরকম আইডিয়াল হিউম্যান বিং, এত চমৎকার, এত ভদ্র একজন মানুষ যুদ্ধে যখন প্রবেশ করবে, সে পুরোপুরি অন্যরকম একটা মানুষ হয়ে যাবে। এটা নেক্সট ক্লাসে আমরা যখন ওই বুধবারে যখন ক্লাসটা করব, বুধবারের ক্লাসে আপনারা দেখবেন যে এই আমাদের পেট্রোক্লাস এত ভদ্র, এত জেন্টল কাইন্ড সোল, সে যখন যুদ্ধের ময়দানে ঢুকছে তখন সে কেমন মানুষ, সম্পূর্ণ অন্যরকম। আপনি আজকের পেট্রোক্লাসের সাথে নেক্সট ক্লাসের পেট্রোক্লাস আপনি তুলনা করতে পারবেন না। ইউ ক্যানট কম্পেয়ার। মনে হবে যে পুরো অন্য, যে যুদ্ধ একজন একজন মানুষকে যুদ্ধ কিভাবে পাল্টে দেয়। The war is such a poisonous, dreadful thing. It can turn the gentlest soul into a murderer. একটা মানুষকে কিভাবে বদলে দিতে পারে, একটা মানুষকে কিভাবে বদলে দিতে পারে, এটার একটা ছবি আপনারা পাবেন। One minute. আচ্ছা, এখন আজকে আমাদের ফোকাসটা কি ছিল আমি খুব তাড়াতাড়ি রিক্যাপ করি। আজকে আমাদের ফোকাস ছিল দুটো ক্যারেক্টার, আজকে আমরা বোঝার চেষ্টা করেছি, পেট্রোক্লাস, অ্যাকিলিস। পেট্রোক্লাস, অ্যাকিলিস, এদের ক্যারেক্টার অ্যানালিসিস থেকে এদের এদের ডায়লগ অ্যানালিসিস করে আমরা এদের ক্যারেক্টার পেয়েছি। এখানে আমরা এপিক, ক্লাসিক এপিকের উপাদানগুলো খোঁজার চেষ্টা করেছি। উই ট্রাইড টু ইভালুয়েট হোমার্স ইলিয়াড অ্যাজ এন ক্লাসিক এপিক, এবং আমরা তাদের সম্পর্ক, তাদের একই সাথে ইউনিভার্সাল হিউম্যান ইমোশন প্লাস দেয়ার রিলেশনশিপ প্লাস পিকচার অফ লাইফ, এটা বোঝার চেষ্টা করেছি। এই তিনটা কানেক্ট করলেই আমরা বলতে পারি দিস ইজ এ সাকসেসফুল ক্লাসিক এপিক। এরপর আমরা তাদের
আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, হোমার কিভাবে এই দুটো ক্যারেক্টারকে আস্তে আস্তে পোর্ট্রে করছেন তার একটা বর্ণনা পাচ্ছি। এবং এটাও আপনাদেরকে বললাম যে আজকে লেকচার 4-এ আমরা পেট্রোক্লাসকে যেভাবে পাচ্ছি, লেকচার 5-এ পেট্রোক্লাস চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। সেটাও আমরা কম্পেয়ার করব যে এক যুদ্ধ কিভাবে মানুষকে বদলে দেয়। তখন অ্যাকিলিসের প্রতি আপনাদের কিছুটা হলেও সিম্প্যাথি আবার ফেরত আসবে। পেট্রোক্লাস এভাবে চেঞ্জ হয়ে যায়, তাহলে অ্যাকিলিস কিভাবে চেঞ্জ হয়ে যায়? পেট্রোক্লাসের মতো এত দরদি যদি যুদ্ধে এরকম রূপে আসতে পারে, তাহলে অ্যাকিলিস এখনই এরকম পাষাণ, তাহলে যুদ্ধে কিভাবে হবে? যুদ্ধে তার মানে রূপ কিভাবে মানে আসবে? স্যার পেট্রোক্লাসের পুরা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় নাকি? হ্যাঁ, দেখবেন নেক্সটে দেখবেন কি ভয়ঙ্কর। আর অ্যাকিলিস এখনই সে এত অ্যারোগেন্ট, তাহলে যুদ্ধের ক্ষেত্রে তার রূপ কেমন হবে? মানে যুদ্ধ, দ্য থিম অফ ওয়ার, যুদ্ধ কিভাবে মানুষকে পাল্টে দেয় তার ছবিটা এই দুজনের মধ্যে সবচেয়ে তীব্রভাবে পাবেন। শুধু তাই না, হেক্টর, যাকে আমরা গত ক্লাসে পেয়েছি ভেরি ডিপেন্ডেবল ফ্যামিলি গাই, এত ভালো একজন ফ্যামিলি পার্সন হিসেবে আমরা হেক্টরকে পেয়েছি। নেক্সট ক্লাসে দেখবেন হেক্টর কেমন আচরণ করে। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, লেকচার 5। আমাদের যুদ্ধের প্রতি আমাদের ধারণা পাল্টে দিবে, যে যুদ্ধ কিভাবে মানুষকে বদলে দিতে পারে। এই ছিল আমাদের আজকের, প্রথমে আমরা রিভিউ করেছি সেশন সো ফার। এরপরে আমরা বুক 11-এ অ্যাকিলিস কিভাবে পেট্রোক্লাসকে পাঠায়, মোস্ট ইম্পর্টেন্টলি নেস্টার কিভাবে পেট্রোক্লাসকে কনভিন্স করে, নেস্টার কিভাবে পেট্রোক্লাসের ব্রেইন ওয়াশ করে দেয়, পেট্রোক্লাস কিভাবে ইউরিপিলাসকে ট্রিট করে, ইনজুরি ট্রিটমেন্ট দেয়, এটা চমৎকার একটা ছবি। পেট্রোক্লাস কতখানি গ্রেট মাইন্ডেড তার একটা বর্ণনা এখানে পাবেন আপনারা। পেট্রোক্লাসের সাইকোলজি, তার মেন্টাল স্টেট সম্পর্কে কিছু আইডিয়া পাবেন। তারপর পেট্রোক্লাস যেভাবে ইউরিপিলাসের ইনজুরিটাকে ট্রিট করে, এটা কিন্তু তখনকার সময়ের একটা ছবি, পিকচার অফ লাইফ। পেট্রোক্লাস আর অ্যাকিলিস, তাদের যে কথাবার্তা মধ্যে আমরা বুঝতে পারি তারা কতখানি আলাদা, একজন আরেকজনের থেকে কতখানি আলাদা। পেট্রোক্লাস সে যতখানি ভদ্র, যতখানি জেন্টল, কাইন্ড হার্টেড, সিম্প্যাথেটিক, অ্যাকিলিস ঠিক তার 180 ডিগ্রি অপোজিট, ভেরি অ্যারোগেন্ট, ভেরি সেলফিশ অ্যান্ড ভেরি রাথফুল, খুবই রাগী। মানে পেট্রোক্লাসের সম্পূর্ণ উল্টো। অ্যাকিলিস পেট্রোক্লাসকে কাঁদতে দেখে তাকে চরম ভাবে ওকে ইনসাল্ট করে, খুবই তীব্রভাবে, লেভেল বাই লেভেলে। কিভাবে তাকে, মানে এখানে হোমার দেখিয়েছেন যে কিভাবে ভাষার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে একজন মানুষকে এত আঘাত করা যায়। আর্ট অফ ডায়ালগ, এটি কিভাবে মানে অ্যারোগেন্টলি কাউকে অ্যাটাক করা যায় ভাষার মাধ্যমে। আবার একইভাবে পেট্রোক্লাস কিভাবে রিপ্লাই দিচ্ছে, পেট্রোক্লাস কিভাবে ওকে সফটলি, খুব ভদ্রতার সাথে কথার উত্তর দিচ্ছে। এতে দুজনের ডায়ালগ অ্যানালিসিস এর মাধ্যমে তাদের ক্যারেক্টার অ্যানালিসিস হয়ে যায়। এরপর পেট্রোক্লাসের যে সিম্প্যাথি সেটার বর্ণনা আমরা পেলাম। এরপর টেক্সটে যখন গেলাম তখন অ্যাকিলিস সম্পর্কে আমাদের কিছু আইডিয়া হলো, অ্যাকিলিস কিভাবে পেট্রোক্লাসকে নির্দেশনা দিচ্ছে তার একটা বর্ণনা আমরা পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই রইলো, আজকে আর না যাই। আর কিছুক্ষণ করতে চেয়েছিলাম, আজকে আর হচ্ছে না। আমরা নেক্সট ক্লাসে আমরা পেট্রোক্লাস কিভাবে বদলে গেল এবং পেট্রোক্লাস কিভাবে মারা গেল তার বর্ণনা আমরা পাবো। ওকে, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার খাদিজা আক্তার, রোমিনা, কোনো কোয়েশ্চেন? ওকে সাকিব বলেন। আমার একটা কোশ্চেন ছিল প্যারিসকে নিয়ে স্যার। ওকে, প্যারিস বলেন। স্যার আমরা যেভাবে প্যারিসের ক্যারেক্টারটা পড়লাম, প্যারিস আমার কাছে খুবই মানে কাওয়ার্ড ক্যারেক্টার মনে হলো একটা, কিন্তু মানে সিরিজে যেটা আমি দেখতেছি সেটা, ওটা ওই ক্যারেক্টারকে খুব গ্লোরিফাই করা হয়েছে, মানে খুব হিরোইক ভাবে দেখানো হয়েছে। আমি এখন এখন মিলাতে পারছি না। দেখেন, এখন দেখেন, আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ ওই সিরিজ আর এই হোমার এলিয়ট কিন্তু এক না।
ওই ওই সিরিজ কিন্তু বেসড অন হোমার্স ইলিয়াড। জি স্যার। ওইখানে আপনি হেলেনকে যেভাবে দেখছেন, ওইখানে আপনি প্যারিসকে যেভাবে দেখছেন, এইখানে আপনি আসলে কিন্তু ওরা দুজন এমন না, তাদেরকে আচ্ছা ওখানে স্যার। গ্লোরিফাই করা হয়েছে, বোথ হেলেন জি স্যার। এন্ড প্যারিস। তাদের প্রতি অনেক, যেন আমাদের সিম্প্যাথি আসে, মানে ওটা যেহেতু সেন্টার ক্যারেক্টার স্যার, ওটাকে একটু বেশি গ্লোরিফাই করে দেখানো হয়েছে স্যার। কিন্তু দে আর নট হোমার্স প্যারিস হেলেন। হোমারের প্যারিস হেলেন আলাদা, ওরা হচ্ছে ওকে স্যার। গ্রিক মিথোলজির, ওটা আলাদা। এইখানে ওকে স্যার। আমাদের সাবধান থাকতে হবে, কারণ তারা কিন্তু আমাদের হোমার্স ইলিয়াডে, এই ইলিয়াডে কিন্তু তারা অন্যরকম। হেলেন হেলেনকে নিয়ে আমাদের খুব বেশি সিম্প্যাথি হওয়ার অবকাশ নাই, প্যারিসকে নিয়ে আমাদের খুব বেশি ইমোশনাল হওয়ার অবকাশ নাই, কারণ ওকে তারা স্যার। সেই অনুযায়ী কিছুই করবে না। মানে ওইরকম কিছুই তার অবদান আমরা এখানে পাচ্ছি না হেলেন প্যারিস, অন্তত ইলিয়াডে আমরা পাবো না। জি স্যার। আরেকটা কোশ্চেন ছিল স্যার, প্যারিস যেহেতু একটু কাওয়ার্ড, ওর স্ট্যান্ড আউট করার ইয়াটা নাই, ক্ষমতাটা নাই বা মেন্টালিটি নাই, তো সে কিভাবে একজন অন্য রাজ্যের রানীকে এনে নিজের রাজ্যে আনলো, সেটা সেটা একটু। হি কুড নট কন্ট্রোল হিজ প্যাশন, সে তার ওকে ইমোশন স্যার। কন্ট্রোল করতে পারে নাই। সে তো, না প্যারিস মানে ইজ নট না মানে পোর্ট্রেড অ্যাজ এ গ্রেট এটার হিউম্যান জন্য, বিং। এটার জন্য তো সাহস দরকার, সেজন্য বললাম স্যার। এখানে সাহস না, এটা হি ওয়াজ ব্লাইন্ডেড বাই হিজ প্যাশন, এটাও বলতে পারি। ওকে স্যার। মানে এখানে জিনিসটা এইভাবে দেখেন যে গ্রিক মিথোলজিতে, গ্রিক ওই সোসাইটিতে, দোজ হু ক্যানট কন্ট্রোল দেয়ার বেসড ইমোশন, যারা তাদের ওই হাঙ্গার ফর ফ্লেশ, যারা তাদের ওই ফিজিক্যাল ডিজায়ারটাকে কন্ট্রোল করতে পারে না, তাদেরকে ওই জি গ্রিক স্যার। সোসাইটিতে খুব বেশি সম্মানীয় চোখে দেখা হয় না। ওকে তাদেরকে স্যার। বলা হয় যে দে আর বেস হিউম্যান বিং, দে আর নট বেটার ম্যান। ইয়েস স্যার। প্যারিস, হি ফেইলড টু অ্যাভয়েড দ্য টেম্পট অফ ফ্লেশ, সে তো এটাকে কন্ট্রোল করতে পারেনি। না হি স্যার, প্যারিস, failed। প্যারিসের যে কমন সেন্স না, এটা আমি সিরিজে বুঝে গেছি, কারণ সকল গড থেকে সে গড অফ লাভকে সিলেক্ট করছে। কারণ হ্যাঁ, গড অফ লাভ বলছিল যে আমি তোমাকে সবচেয়ে সুন্দর মেয়ে দিব। আর ওর মধ্যে যে ডেপথ, ক্যারেক্টার ডেপথটা, এটা জি হচ্ছে স্যার। খুব শ্যালো আর কি। এবং এটার কারণে, ওর কারণে বাকি সবাই সাফার করে। জি স্যার। এখন থ্যাংক ইউ ওকে স্যার। আমরা পার্সোনালি আমরা দোষারোপ করা যাবে না, কারণ এখানে মেনেলাইয়াসের ওর ওর যে মেনেলাইয়াসের রাগটাও এখানে দেখতে হবে। জি স্যার। অ্যাগামেমনন এই বিষয়টাকে যে পলিটিক্যালি কাজে লাগাচ্ছে, এটাও দেখতে হবে। জি অ্যাগামেমনন স্যার। ইজ জাস্ট ইউজিং দিস এজ অ্যান এক্সকিউজ, সেই ইয়েস স্যার। হেলেনকে এক্সকিউজ করে সে এই যুদ্ধটা। এবং এখন ইলিয়াডের বিষয়টা খেয়াল করেন, অন্য ওই মুভি বা সিরিজ বাদ দিয়ে, এখানে 10 বছর ধরে সে কিন্তু যুদ্ধ করে যাচ্ছে, জি তাহলে সে স্যার। কতখানি অবসেস এই এই পলিটিক্যাল ডমিনেন্স প্রতিষ্ঠা করার জন্য, সে কতখানি অবসেস। জি স্যার, একম্যানন চাইলে একটা আহ, ইয়াতে আসতে পারতো, মানে সলিউশনে আসতে পারতো, সে এটাকে চালিয়ে যাচ্ছে হ্যাঁ, কাইন্ড অফ। ওকে, এটা এটা আপনারা জি স্যার। আরেকটু বোঝার চেষ্টা করেন। এটা, জি ইলিয়াড হচ্ছে এমন একটা বিষয় যে আপনি সারা, মানে অনেক কম্প্রিহেন্সিভ, আমাদের জীবনের অনেক বিষয় আপনি এখানে পাবেন। অনেকে বলে যে এমন কোনো টপিক নাই আমাদের সাধারণ জীবনের যেটা ইলিয়াডে কভার করা হয়নি। বলা হয় ইলিয়াড ইজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ড। এনশিয়েন্ট গ্রিক লাইফ, ওদের যে জীবন, তার একটা এনসাইক্লোপিডিয়া বলা হয়। এমন কিছু নাই যে এখানে আপনি পাবেন না। কিভাবে ড্রিঙ্কস বানাতে হয়, কিভাবে ড্রেস বানাতে হয়, কিভাবে ইনজুরি ট্রিট করতে হয়, কি এখানে অ্যাকিলিসের মতো করেও কিভাবে কথা বলতে হয়, পেট্রোক্লাসের মতো করেও কিভাবে কথা বলতে হয়, নেস্টর কিভাবে কনভিন্স করে। মানে লাইফ স্টাইলে আমাদের দৈনন্দিন জীবনের ছবি, পুরো একটা কম্প্রিহেন্সিভ পিকচার আপনি এখানে পেয়ে যাবেন। এটা আপনারা একটু খেয়াল করতে হবে, খেয়াল করলে দেখবেন আপনাদের জন্য সহজ হবে। ওকে, আপনারা কষ্ট করে থাকার জন্য থ্যাঙ্কস, কিন্তু কিছু করার নাই, আমাদের এই এটাতে একটু বেশি সময় দিতে হবে। নেক্সট ক্লাসটাতে আমরা ট্রাই করব তাড়াতাড়ি কভার করার জন্য, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্তই, যদি কোনো কোয়েশ্চেন থাকে গুগল ক্লাসরুমে জানাবেন।
আর এই তো জি স্যার। যত তাড়াতাড়ি সম্ভব আমি রেকর্ডিং দিয়ে দেব। ভালো থাকেন আপনারা, টেক জি কেয়ার। স্যার, আপনিও ভালো থাকেন। ওকে, আসসালামু আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহাত, টেক কেয়ার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।